আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম আমাদের লাস্ট আওয়ার ব্যাটেলফিল্ডের কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস ক্লাসে। তো সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম করছি আমাদের গুরুত্বপূর্ণ এই লাইভ ক্লাসে। তো দেখো, আজকের একটি ক্লাসে তুমি কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ যত কোশ্চেনগুলো এসেছিল বিগত বছরগুলোতে, এইগুলো তুমি অ্যানালাইসিস পেয়ে যাবা। এবং কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, প্রতিটা জিনিস আজকে ক্লাসে আলোচনা করা হবে। তো তোমরা সবাই আমাদের এই লাইভ ক্লাসটি দ্রুত ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, অনেক দ্রুত। ওকে, তো দ্রুত হচ্ছে সবাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ক্লাসটি আমাদের। অল রাইট, সবাই আসতে থাকে ধীরে ধীরে। আমি হচ্ছে সবাইকে একটু কমেন্টে মেনশন দিয়ে দিচ্ছি যাতে সবাই দ্রুত চলে আসে। ওকে, আচ্ছা। হুম, গতকালকে তোমাদের আখি আপুর ক্লাস ছিল, তুমি অলরেডি দেখেছো। তোমাদের আখি আপু সাধারণ বিজ্ঞানের ক্লাস নিয়েছিল। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি নিয়ে। হুম, আমি হচ্ছে, এই যে দেখো, আমি হচ্ছে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটা আমার যত স্টুডেন্ট রয়েছে সবার সাথে আমি শেয়ার করছি, যাতে তারাও এই লাইভ ক্লাসটা দ্বারা উপকৃত হতে পারে। তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু এটা একদম লাস্ট আওয়ার, তোমাদের পরীক্ষা একদম সন্নিকটে, তোমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদের কেমিস্ট্রিতে হয়তো বা একটু সমস্যা রয়েছে, অথবা লাস্টে একদম কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস যাচ্ছে, তো তাদের জন্য, স্পেশালি তাদের জন্য তুমি হচ্ছে আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমি হচ্ছে ক্লাসটা এখন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাসে শেয়ার করে দিচ্ছি আমি এখন। চলে এসো। এই যে শেয়ার হচ্ছে ডান। আমি হচ্ছে আরেকটা আমাদের গ্রুপে, ওয়ান টু ওয়ান ব্যাটেল ফিল্ডের গ্রুপে আমরা শেয়ার করে দিচ্ছি। ক্লাস শুরু হয়েছে। হুম, ডান। এরপরে হচ্ছে আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন গ্রুপ, ওখানে আমি আমার ক্লাসে শেয়ার করে দিচ্ছি। ডান। অল রাইট। আচ্ছা, আমার হচ্ছে ক্লাস শেয়ার করা ডান। ওকে ভাইয়া, দেখো আজকে ক্লাসটা আমাদের মোটামুটি কতটুকু কম্প্যাক্ট হতে যাচ্ছে দেখো, এটা ডিপেন্ড করে আমরা কতগুলো কোশ্চেন আজকে ক্লাসে সলভ করব। আমাদের বিগত বছরগুলোতে কেমিস্ট্রির উপর কোশ্চেন কিন্তু এসেছিল, যে তোমাদের আগের পরীক্ষাগুলোতে কেমিস্ট্রিতে নর্মালি 9টা, 8টা, 10টা এরকম কোশ্চেন এসেছিল। তো 8, 9, 10 এগুলো কিন্তু মার্কস, এক একটা কোশ্চেন মানে কি এক একটা মার্কস। তো একটা মার্কসও যাতে আমাদের না ছুটে, সেটাই আমাদের সবসময় টার্গেট থাকা উচিত। কারণ প্রতিটা মার্কসের ভ্যালু রয়েছে, তুমি অলরেডি জানো, তুমি অলরেডি অনেকগুলা পরীক্ষা দিয়েছো। তো তুমি বুঝতে পারছো যে প্রতিটা পরীক্ষার 1 মার্কের ভ্যালু কতটা গুরুত্বপূর্ণ। তো দ্যাটস আমি যেটা বলবো, যে তোমরা সবাই যেটা করবা, যে আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। ইনশাল্লাহ আজকের ক্লাসে তুমি অনেক কিছু শিখতে পারবা, পাশাপাশি মেইন কথা হচ্ছে তোমার ভালো একটা রিভিশন হয়ে যাবে। যে আমি হচ্ছে নর্মালি অনেকগুলো কোশ্চেন সিলেক্ট করেছি তোমাদের জন্য। তো ওই কোশ্চেনগুলো যখন আমরা সলভ করব, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রির প্রতি একটা ভালো কি রিভিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা। আমি হচ্ছে এখানে একটু দেখি কারা কারা আছে আমাদের সাথে। তোমরা একটা কমেন্টে জানিয়ে দাও। ওকে। হুম, আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে কারা কারা রয়েছে। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হুম, আচ্ছা। মারিয়া রয়েছে আমাদের সাথে, নৌসিন রয়েছে আমাদের সাথে, বৃষ্টি রয়েছে আমাদের সাথে, সুপ্ত, ফাতেমা কাজী। ওকে, আচ্ছা, অনেকে রয়েছে আমাদের সাথে। তারপরে হচ্ছে নূর রয়েছে আমাদের সাথে, ভেরি গুড। আমার নামও নূর। তানজিলা রয়েছে আমাদের সাথে। আচ্ছা, হ্যাঁ, অলরেডি অনেকে জয়েন করে দিয়েছে। আমি জানি যে বেসিক্যালি এটা হচ্ছে বিএসসির ক্লাস, রাইট? এটা হচ্ছে আমাদের বিএসসির ক্লাস। তাই স্টুডেন্ট হচ্ছে বেসিক্যালি তারাই থাকবে যারা হচ্ছে বিএসসির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আর যদি ডিপ্লোমারও, আমি জানি যে কেমিস্ট্রি আছে, তো তারাও চাইলে এই ক্লাসে জয়েন করতে পারো, কারণ এখানে যেহেতু কেমিস্ট্রি রিলেটেড, তো দ্যাটস ওয়াই এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, পাশাপাশি রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গেছে।
অলরাইট। আচ্ছা, শেষ। আমরা হচ্ছে আর বেশি কথা বলবো না, আমরা আমাদের ক্লাসে শুরু করে দেবো এখনই। কারণ আমাদের এখন লাস্টে সময় খুব একটা বেশি নাই। প্রতিটা সময় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, রাইট? যেহেতু আমাদের জন্য প্রতিটা সময় গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রতিটা সময়কে আমরা ভ্যালু করব। প্রতিটা সময়কে আমরা ভ্যালু করব। তো দেখো, আমরা যেটা বলি যে কেমিস্ট্রিতে এই যে খাদিজা রয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, জান্নাতুন ফেরদৌস রয়েছে, সঞ্জিদা খানম রয়েছে। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দেখো, তোমাদের সামনে পরীক্ষা, 16 তারিখ তোমাদের পরীক্ষা, সকালেই পরীক্ষা। তো আমি যেটা বলবো যে তোমাদের যেহেতু এখন হাতে সময় খুবই কম, তোমরা হচ্ছে এখন যেটা করবা যে রিভিশন করতে থাকবা। এবং রিভিশনটা কিসের উপর? এটাকে আমি বেসিক করবো না কোশ্চেন ব্যাংক করবো? তোমার যেটা এখন লাস্ট মুহূর্তে কাজ, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটাকে একটু বেশি ফোকাস দেয়া। অর্থাৎ কোশ্চেন কিগুলো রয়েছে এগুলো তো তুমি অলরেডি দেখছো, তারপর আবার বারবার রিভিশন দেয়, যাতে পারা জিনিস যাতে না ভুল হয়। আমরা যখন পারা জিনিস ভুল করে ফেলি, এর থেকে বড় রিগ্রেট আসলে আর কিছু না। যে ধরো আমি একটা জিনিস পারি, বাট পরীক্ষার হলে যে এটা ভুল করে দিয়ে আসছি, এই যে আমার পারা জিনিসটা, এটা কিন্তু খুবই আমাদের হচ্ছে একটা রিগ্রেট কাজ করে। এই রিগ্রেটটা যাতে কখনো না কাজ করে, সেটা আমরা সবসময় ট্রাই করবো। ঠিক আছে? আর পরীক্ষার আগের রাতে তুমি ট্রাই করবা যে তোমার যত পারো কম পড়তে। কারণ পরীক্ষার আগের রাতে আসলে পড়ার কিছু নাই। তুমি হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত তুমি চাইলে রিভিশন দিতে পারো। এরপরে রাতটুকু মানে আমি বলতে চাচ্ছি, ধরো সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত তুমি সূত্রগুলা, তারপরে কেমিক্যাল ফর্মুলাগুলা, তারপরে বাংলার কিছু স্পেসিফিক জিনিস আছে, ইংলিশের কিছু স্পেসিফিক স্ট্রাকচার আছে, ম্যাথের হচ্ছে কিছু স্পেসিফিক ফর্মুলা আছে, ওগুলো একটু দেখে যাবা, তারপর হচ্ছে ঘুমায় যাবে। শেষ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তুমি এখন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছ। এখন একদম লাস্টে এসে যদি তোমার হচ্ছে যুদ্ধটা খারাপ হয়ে যায়, তাহলে তোমার খুব কষ্ট লাগবে। এ কারণে যুদ্ধের আগেও প্রস্তুতিটা একদম পারফেক্ট আর নিতে হবে আর কি। আর পাশাপাশি আমাদের 12 তারিখ মেগা একটা এক্সাম অনুষ্ঠিত হবে। তুমি অলরেডি জানো, ভাই আপুরা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছে। আমাদের 12 তারিখ কিন্তু মেগা একটা এক্সাম অনুষ্ঠিত হবে, যেখানে পার্টিসিপেট করবে আমাদের বাংলাদেশের 64 জেলা থেকে নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। তো এই পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করে, এবং তোমার যত পরিচিত ফ্রেন্ড আছে যারা হচ্ছে নার্সিং অ্যাডমিশনে এবার পার্টিসিপেট করতে যাচ্ছে, সবাইকে জানিয়ে দিবা, যাতে শেষ মুহূর্তে তারা তাদের প্রস্তুতিটা একদম পারফেক্টলি দেখে ফেলতে পারে। ঠিক আছে? এতে করে এই পরীক্ষাটা দেয়াতে তোমার যেটা হবে, তুমি তোমার অনেক কিছু বুঝতে পারবা, তোমার ভুল ত্রুটি বুঝতে পারবা, তোমার মধ্যে কতটুকু কনফিডেন্স আসবে সেটাও তুমি বুঝতে পারবা। এবং তুমি এখানে পরীক্ষা দেওয়া মানে তুমি 64 জেলার ক্যান্ডিডেটদের সাথে তুমি কম্পিটিশনে আসছো। বুঝতে পারছো? তো এর জন্য পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আচ্ছা, অলরাইট। তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসে শুরু করে দেই। হেয়ার উই গো। তাহলে আমরা আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের প্রথম যে কোশ্চেনটা দেখবো, দেখো, তোমরা একটি খাতা কলম নিয়ে বইসো। তোমার যেই জায়গাতে মনে হবে গুরুত্বপূর্ণ, যে ভাইয়া এইটা আমার লেখা দরকার, তুমি লিখে নিবা। বুঝছো? যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা তুমি লিখে নিবা। আচ্ছা, দেখো, আমি যখন কোশ্চেন সলভ করতে যাব, তখন আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানিয়ে দিব, যে ইনফরমেশন থেকে পরবর্তীতে কোশ্চেন আসতে পারে, অথবা এই ইনফরমেশনটা তুমি জেনে থাকলে ওই ইনফরমেশনের থ্রুতে অন্য কোশ্চেনগুলোও কি করতে পারবা, সলভ করতে পারবা ইনশাল্লাহ। ওকে? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা প্রথমে যেহেতু আমরা ক্লাসে এখন শুরু করছি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলা নামে শুরু করব। তাহলে সবাই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আজকে ক্লাসে আমরা যা যা শিখবো, তা যাতে আমরা অনেক দিন ধরে মনে রাখতে পারি, এর জন্য অনেকদিন বলতে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত যাতে মনে থাকে ইনশাআল্লাহ, এ কারণে আমরা সবাই পড়বো রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বাড়ায় দেয়, এবং আজকে ক্লাসে আমরা যা যা শিখবো সব যেন আমাদের মনে থাকে ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথম কোশ্চেনটা দেখি। দেখো, ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? এখানে কি লেখা দেখো, ভুল। ভুল মানে এমন এমন কিছু ব্যবস্থা আছে যেটা আসলে তোমার নেওয়া উচিত না, তাই এখানে লেখা কি, ভুল। ঠিক আছে? তাই এখানে লেখা কি, ভুল। তাহলে কোন ব্যবস্থাটা দেখো তো, এই যে, ভুল। তাহলে কোনটা হবে দেখো, ভুল কি হবে দেখো, এখানে অপশনগুলো, হাতে গ্লাভস পরা, এটা কি ভুল? না, এটা তো সঠিক। ল্যাবরেটরিতে যখন ঢুকবো গ্লাভস পরে যেতে হবে। পায়ে জুতা পরা, হ্যাঁ, পায়ে তো ডেফিনেটলি জুতা পরতে হবে। যে কোনো কেমিক্যাল জিনিস আমাদের জুতার মধ্যে, আমাদের পায়ে পড়ে যেতে পারে। নিরাপদ চশমা পকেটে থাকে, এটা কি সত্য? না, এটা ভুল জিনিস। তাহলে এটা হবে আমার আনসার।
আমার একটা নিরাপদ চশমা লাগবে। কেন? কারণ মাঝে মাঝে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর নানা ধরনের গ্যাস, মানে এগুলো হচ্ছে বাষ্পীয়, জলীয় বাষ্প থাকে। ওই ধোঁয়াগুলো যদি আমাদের চোখে যায়, আমাদের চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে আমাদের কি করতে হবে? চশমা পরতে হবে। আর চশমা যদি পকেটে রাখি তাহলে কি এটা মানে ভালো জিনিস? না, অবশ্যই না। অ্যাপ্রন পরা, হ্যাঁ, এটা ভালো জিনিস। তাহলে ভুল জিনিসটা হচ্ছে নিরাপদ চশমা পকেট থাকে। এটা বেসিক একটা এমসিকিউ আসছিল তোমাদের নার্সিং অ্যাডমিশনে। তো এই টাইপের এমসিকিউ আসলে আমরা ইনশাল্লাহ পারবো। এবার পরবর্তী এমসিকিউতে যাই। নিচের কোনটি অদাহ্য পদার্থ? অদাহ্য পদার্থ কোনটা? আগে শোনো, দাহ্য পদার্থ কাকে বলে। দাহ্য পদার্থ সেইগুলো যে সকল পদার্থ আগুনের সংস্পর্শে আসলে অনেক বিস্ফোরণ হয়, দ্রুত আগুন লেগে যায়, ওইটা। তাহলে অদাহ্য কোনটা হবে? যেটা যে পদার্থের সংস্পর্শে আসলে বা আঘাত লাগলে বা হচ্ছে আগুন লাগলে মানে সহজে আগুনটা স্প্রেড হবে না, এটা হচ্ছে অদাহ্য। ঠিক আছে? তাহলে দাহ্য পদার্থ হচ্ছে যেটা, যে পদার্থটা সহজে আগুন লাগিয়ে দিতে পারে, আগুনটা ছড়াই দিতে পারে। আর অদাহ্য কি? এটার উল্টা। তাহলে আমরা এখানে দেখি, আর দাহ্য পদার্থগুলা বেসিক্যালি হাইড্রোকার্বন টাইপের বেশি হয়ে থাকে। দাহ্যগুলা কি হয়ে থাকে? বেসিক্যালি বেশিরভাগ হাইড্রোকার্বন হয়ে থাকে। ঠিক আছে? দাহ্য, এই যে দাহ্য পদার্থগুলা স্পেশালি হাইড্রোকার্বন টাইপ হয়ে থাকে। হাইড্রোকার্বন, ঠিক আছে? তো এটা একটা টেকনিক আর কি মনে রাখার, যেগুলো বেশিরভাগ হচ্ছে হাইড্রোকার্বন হয়ে থাকে। হাইড্রোকার্বন, সবগুলো না, বেশিরভাগ হাইড্রোকার্বন। যেমন দেখো এখানে কি কি, যেমন ওই যে বেনজিন, হাইড্রোকার্বন, আবার হচ্ছে পাশাপাশি মানে স্পেশালি হচ্ছে জৈব যৌগগুলো আর কি। মানে আমি যদি স্পেশাল কেসে বলি, জৈব যৌগগুলো, সবগুলো না, বেশিরভাগ, বেশিরভাগ, ঠিক আছে, দাহ্য পদার্থ। যেমন এটার সাথে আসে বেনজিন, এটার সাথে আছে ইথার, এটার সাথে আছে হাইড্রোজেন। তাহলে এখানে কোনটা আনসার হবে বলো তো? এটার আনসার হবে হচ্ছে নাইট্রোজেন। এটার আনসার কি হবে? নাইট্রোজেন। ঠিক আছে, এটার আনসার হবে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কোনো দাহ্য পদার্থ না, নাইট্রোজেন হচ্ছে অদাহ্য পদার্থ। বেনজিন একটা দাহ্য পদার্থ, ইথার একটা দাহ্য পদার্থ, তারপরে হাইড্রোজেনও কি একটা দাহ্য পদার্থ। এগুলো সহজে কি করতে পারে? আগুন লাগিয়ে দিতে পারে, এগুলো আগুন স্প্রেড করে দিতে পারে। বুঝছো? কিন্তু নাইট্রোজেন কিন্তু ইউজুয়ালি না। নাইট্রোজেন গ্যাস তো বাতাসেই থাকে, রাইট? এটা সহজে আগুন লাগায় না। আগুন লাগাইতে হেল্প করে বেনজিন, ইথার, হাইড্রোজেন। ঠিক আছে? তো জৈব যৌগ, হাইড্রোকার্বন সবগুলো না, বেশিরভাগ। ঠিক আছে? বেশিরভাগ, ম্যাক্সিমাম। মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের মনে থাকবে আশা করি। ওকে, ম্যাক্সিমাম গুলো। তাহলে এই যে বেনজিন একটা হাইড্রোকার্বন, ইথারও একটা হচ্ছে জৈব যৌগ, তারপর হাইড্রোজেন গ্যাস, এটাও কি হাইড্রোজেন তো আছে, তো এটার সাথে কানেক্টেড। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। নিচের কোনটি অদাহ্য পদার্থ? সেম টাইপের একটা কোশ্চেন চলে আসছে। দেখো, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে কিন্তু আমরা হাইড্রোকার্বন পেয়ে থাকি, তাই না? পেট্রোলিয়াম থেকে আমরা কি পাই? হাইড্রোকার্বন। তারপরে বেনজিন, বেনজিনও তো একটা কি জৈব যৌগ, হাইড্রোকার্বন, তাই না? জৈব যৌগ। এরপরে দেখো ইথার, এটাও কি ভাইয়া একটা জৈব যৌগ, জৈব যৌগ। কিন্তু হিলিয়াম, হিলিয়াম এটা কি কোনো জৈব যৌগ? না। এটা কি দাহ্য পদার্থ? না, এটা অদাহ্য পদার্থ। তাহলে এটা আনসার কি হবে? ডি। বুঝা গেছে? তাহলে অদাহ্য হচ্ছে এমন কিছু পদার্থ যেগুলো আসলে সহজে আগুন লাগাতে পারবে না, যেমন হিলিয়াম, আবার একটু আগে দেখলাম নাইট্রোজেন গ্যাস। দাহ্য কোনগুলো? যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন, জৈব যৌগ, যেগুলো হচ্ছে সহজে আগুন লাগাতে পারে, বেনজিন, পেট্রোলিয়াম, তারপরে হচ্ছে গ্যাস, ইথেন গ্যাস, তো তারপর আবার বেনজিন, ইথার ইত্যাদি, এইগুলো। ওকে, ডিপ্লোমার ক্লাস করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি ডিপ্লোমার ক্লাস করতে পারবা, কারণ এটা তো কেমিস্ট্রি ক্লাস, ডিপ্লোমাতে তো কেমিস্ট্রি আছে, সাধারণ বিজ্ঞানে, রাইট? দ্যাটস ডেফিনেটলি পড়তে ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। জ্বালানির দহনে নিচের কোনগুলো উৎপন্ন হয়? জ্বালানি, জ্বালানি, জ্বালানিতে কি থাকে? বেসিক্যালি জ্বালানিতে মূলত থাকে হচ্ছে হাইড্রোকার্বন। কি থাকে মূলত? হাইড্রোকার্বন। ধরো আমি নিলাম হচ্ছে মিথেন, আমি জ্বালানি হিসেবে নিলাম মিথেন, এই যে মিথেন। এটার দহন, দহন মানে কি? পোড়ানো, পোড়ানো। দহন মানে কি ভাইয়া? পোড়ানো। এখন পোড়াই কি দিয়ে? অক্সিজেন দিয়ে। পোড়াই কি দিয়ে? O2 দিয়ে, এই যে অক্সিজেন দিয়ে। তাহলে আমি যদি কোনো একটা হাইড্রোকার্বনকে পোড়াই অক্সিজেনের মাধ্যমে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি। যেমন আমরা ছোটবেলায় এই বিক্রিয়াটা দেখছি, মিথেন, এটা একটা জ্বালানি, এটাকে যদি আমি পোড়াই অক্সিজেনের সাহায্যে, তাহলে এখানে উৎপন্ন হবে কি কি? কার্বন ডাইঅক্সাইড এবং সাথে কি? পানি। এই যে, ওকে, আচ্ছা, এই যেটা, তাহলে এখানে কি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সাথে হচ্ছে এনার্জি, মানে তাপ, সাথে কি? তাপ।
এই যে, তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ, এই যে এটা হচ্ছে answer। বোঝা গেছে? ওকে, এর আনসার কি? বি, বি। আলহামদুলিল্লাহ। আমি ফার্স্টে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, এরপর ভার্সিটি। এখন নতুন করে কি পড়বো? নতুন করে তো কিছু পড়ার নাই। তুমি যা তোমার মেডিকেল প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশনের জন্য তুমি যা যা পড়েছিলা ওইগুলোই এখন রিভিশন দাও ঘুরে ফিরে। ইনশাল্লাহ ওখান থেকে তুমি কমন পাবা নার্সিং অ্যাডমিশনে। ঠিক আছে, কোনো প্যারা নাই ভাই। ঠিক আছে, লাইফটা তোমার এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ না, লাইফটা অনেক বড়। তুমি তো জাস্ট এখন জাস্ট মানে তোমার কলেজে কলেজটা শেষ করলাম মাত্র, রাইট? তো এরপরে হচ্ছে তোমার আরেকটা জীবন, এরপরে জীবন চলতেই থাকবে। জাস্ট এতটুকু না, এখন তুমি হয়তো এখন দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাই আমার মেডিকেল হয় নাই, ভার্সিটি হয় না, এখন আমি কি করব, আমি নার্সিং এর জন্য কিভাবে পড়বো? তো তোমার যেহেতু অলরেডি সব ডান, এখন তুমি জাস্ট আগে যা যা পড়ছো, যা যা প্রস্তুতি নিয়েছো, সেগুলো আবার ঘুরে ফিরে রিভিশন দাও। ইনশাল্লাহ তোমার ওখান থেকেই নার্সিং অ্যাডমিশনে কমন পড়বে। ঠিক আছে, এটা প্যারানের কিছু নাই, নতুন কিছু এখন পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। আর হতাশ হওয়া যাবে না, একদমই হতাশ হওয়া যাবে না। একদমই হতাশ হওয়া যাবে না। ঠিক আছে, একদমই হতাশ হওয়া যাবে না, কারণ হতাশ হইলে তোমার হচ্ছে মন খারাপ থাকবে, তোমার কিছুই পড়তে মন যাবে না। তো হতাশটাকে একদম বাইরে রাখতে হবে, নেগেটিভিটি সাইডটা একদম বাইরে রেখে দিতে হবে। ঠিক আছে, কারণ নেগেটিভিটিটা তোমার মাঝে আসতে থাকবে, নেগেটিভিটির প্রতিনিয়ত চাইবে যে তোমার মাঝে আসতে। ওটাকে যদি তুমি ধরে রাখো, তোমার কিছু পড়া হবে না, তোমার মধ্যে এনজাইটি কাজ করবে, তোমার মধ্যে হতাশা কাজ করবে, পরে দেখবা যে সব খারাপ লাগতেছে। তো এর কারণে তুমি নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো পড়াশোনার মাধ্যমে। তুমি যত বেশি রিভিশন দিবা, পড়বা, নিজেকে ব্যস্ত রাখবা, ওই নেগেটিভিটি আর তোমার সামনে আসতে পারবে না। কারণ তুমি তো সময় দিচ্ছ না নেগেটিভিটিটাকে, রাইট? তুমি নেতিবাচকতাটাকে সময় দিচ্ছ না, তাহলে ও কিভাবে তোমার সামনে আসবে? তুমি নিজেকে ব্যস্ত রাখো, পড়ো, রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ দেখবা তুমি অবশ্যই তোমার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ কোনটা? যৌগিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে আমি যদি ভাঙি, যাকে ভাঙলে ভিন্ন মৌল পাবো। যাকে ভাঙলে আমরা কি পাবো? ভিন্ন মৌল, ভিন্ন ভিন্ন মৌল পাবো। তাকে আমরা কি বলি? যৌগিক পদার্থ। যেমন কার্বন, কার্বনকে ভাঙলে কার্বনই তো পাবো, আর অন্য কিছু পাবো? পাবো না, তাহলে এটা আনসার হবে না। অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন বাদে কিছু পাবো? না, এটা আনসার হবে না। পানি, পানিকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? পানিকে ভাঙলে পাচ্ছি অক্সিজেন, হাইড্রোজেন, ভিন্ন ভিন্ন দুইটা মৌল পেলাম না? এই যে পানিকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাচ্ছি? হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, যে ভিন্ন ভিন্ন মৌল পাইলাম। তাহলে এটা হবে আমার আনসার। তাহলে যৌগিক পদার্থ হচ্ছে পানি। ওকে, আচ্ছা, তাহলে পরের কোশ্চেনটাতে আমরা যাই। আর হাইড্রোজেন, হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন বাদে কিছু পাবো? পাবো না, তাহলে এটা আমাদের আনসার হবে না। অলরাইট, আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি মৌলিক পদার্থ? আচ্ছা, মৌলিক পদার্থ কি হবে? যাকে ভাঙলে শুধু তাকেই পাওয়া যাবে। মৌলিক পদার্থ কি? যাকে যাকে ভাঙলে যাকে ভাঙলে কেবল তাকেই পাওয়া যায়, তাকেই পাওয়া যায়। যাকে ভাঙলে কেবল তাকেই পাওয়া যায়, পাওয়া যায়। যেমন দেখো, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের নাম কি? মিথেন। মিথেনকে ভাঙলে ভাঙলে শুধু কি তাকেই পাওয়া যাবে? না, মিথেনকে ভাঙলে আমরা কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস পেলাম, এটা আনসার হবে না। পানি, পানিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি? এই যে পানিকে ভাঙলে আমরা পাচ্ছি হাইড্রোজেন, অক্সিজেন, যে ভিন্ন দুইটা জিনিস পেলাম, এটা আনসার হবে না। কার্বন, কার্বন হবে আমাদের আনসার। কার্বনকে যদি ভাঙি, কার্বনকে নিজেই পাওয়া যাবে, আর অন্য কিছু পাওয়া যাবে? যাবে না, তাহলে এখানে কার্বন আনসার। খাবার লবণ, খাবার লবণের সংকেত কি? NaCl, আমরা জানি। খাবার লবণের সংকেত কি? NaCl। একে ভাঙলে আমরা পাবো সোডিয়াম এবং ক্লোরিন, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন দুইটা জিনিস পাইলাম, তাহলে এটা আনসার হবে না, অনলি আনসার হবে কি? কার্বন। বুঝা গেছে? আচ্ছা, ভেরি গুড, সবাই সঠিক আনসার দিচ্ছ। অল রাইট, এই যে যারা যারা পারতেছো সবাই আনসারটা দিয়ে দিবা কমেন্টে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে নিজের সাথে আর আমার সাথে মিল হচ্ছে কিনা, তাই বুঝতে পারবে যে নিজের প্রিপারেশনটা কত বেশি স্ট্রং। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? আচ্ছা, সোডিয়াম আয়ন বলতে কি বুঝাইছে দেখো তো। এটা হচ্ছে সোডিয়াম, আর সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যখন সোডিয়াম প্লাস হয়,
এটা হচ্ছে সোডিয়াম আয়ন। এটা কি সোডিয়াম আয়ন। এই সোডিয়াম আয়নে কয়টা ইলেকট্রন থাকে সেটা জানতে চাইছে। সোডিয়ামে তো আমরা জানি 11টা ইলেকট্রন। সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখন কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। কয়টা? 10টা ইলেকট্রন। এই যে। তাহলে এখানে আনসার কি হবে? 10। এই যে ভাই। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যাগনেসিয়াম এর আয়ন আয়ন ম্যাগনেসিয়ামের আয়ন মূলত কোনটা বুঝে, এটা হয়তোবা আমি জানি। ম্যাগনেসিয়ামের আয়নে কতটি ইলেকট্রন থাকে? কতটি ইলেকট্রন থাকে কমেন্টে জানো। আচ্ছা, ম্যাগনেসিয়াম আয়ন না, আমি ধরো একটু চেঞ্জ করে দিই। ধরো আমি দিয়ে দিলাম ক্লোরিন। ক্লোরিনের আয়নে কতটি ইলেকট্রন থাকে কমেন্টে জানাও তো দেখি। ক্লোরিনের আয়নে কতগুলো ইলেকট্রন থাকে এটা কমেন্টে জানাই দাও। ক্লোরিনের আয়নে কতটি ইলেকট্রন থাকে এটা যদি তোমাদের আসে, পারবা না ইনশাল্লাহ? কমেন্টে জানাই দাও তো দেখি কে কে বলতে পারে। ক্লোরিনের আয়নে কতগুলো ইলেকট্রন থাকে দেখি, এটা কে কে বলতে পারে। ক্লোরিনের আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? ক্লোরিনের আয়নে কতটি ইলেকট্রন থাকে? দেখি কে কে উত্তর বলতে পারে। হুম, 16, 18। ক্লোরিনের আয়ন আসলে কোনটা একটু আগে তুমি একটু যাচাই করো, একটু একটু চিন্তা করো ক্লোরিনের আয়ন আসলে কোনটা পসিবল ইউজুয়ালি। বুঝছো? এটা চিন্তা করলে তো তোমার আনসারটা বের হবে। এটাকে একটু চিন্তা করো, ক্লোরিনের আয়ন বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে। হুম। ওকে, 18। 18, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, এখন সঠিক আনসার পাচ্ছি। একটু আগে কিন্তু অনেকে 16 দিছিল, দেখো 16 কিন্তু হবে না, বাই দ্য ওয়ে 16 কিন্তু হবে না। দেখো, ক্লোরিনের আয়ন আসলে ক্লোরিনের বৈশিষ্ট্য কি? ইলেকট্রন গ্রহণ করা না? তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তর হইতে চায়। তাহলে ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে বলতো? 17টা। তো সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার কয়টা ইলেকট্রন থাকবে? 18টা। রাইট? তাহলে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন এখন কয়টা? 18। বুঝা গেছে? তাহলে ক্লোরিনের আয়ন যদি কখনো বলে তাহলে ইলেকট্রন কয়টা হবে? 18টা। বুঝা গেছে? কয়টা হবে? 18টা। ওকে, অল রাইট। আচ্ছা, ভেরি গুড। পরের কোশ্চেনটাতে যাই। ইউরেনিয়াম ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা? আচ্ছা, ইউরেনিয়ামের টোটাল কয়টা আইসোটোপ বলো তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? ইউরেনিয়ামের আইসোটোপ মনে রাখবা, এটা হচ্ছে 3টা। কয়টা ভাইয়া? 3টা। আমরা একটু মনে রাখবো ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা, টোটাল 3টা। দেখো, ইউরেনিয়াম হচ্ছে 294, এটা একটা আইসোটোপ। ইউরেনিয়াম 295, এটা একটা আইসোটোপ। ইউরেনিয়াম 298, এটা একটা আইসোটোপ। ঠিক আছে? ইউজুয়ালি এই আইসোটোপ গুলো হচ্ছে আমরা দেখতে পাই। এই আইসোটোপ গুলো কি করতে পাই? আমরা দেখতে পাই। ঠিক আছে? ইউরেনিয়ামের আইসোটোপ। তাহলে ইউজুয়ালি হচ্ছে ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে এগুলো হয়ে থাকে। ওকে, দেখি কে কে সঠিক আনসার দিচ্ছে। কয়টা আইসোটোপ? এটা কিন্তু আমাদের ক্লাসে পড়াইছিলাম আমি। হুম, ওকে ওকে। আচ্ছা, ও এই জায়গাতে একটু, হ্যাঁ, 294 না, বেসিক্যালি এখানে 234 হবে। 99 লিখে ফেলছে। দেখো, U238, U234 মনে রাখো। যদিও আইসোটোপ গুলো মনে রাখাটাও তো ইম্পর্টেন্ট না, মেইন রাখা হচ্ছে কয়টা আইসোটোপ টোটাল। বুঝছো? এই যে, কয়টা আইসোটোপ এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইউরেনিয়াম আইসোটোপ কয়টা টোটাল? 3টা। সরি, 3টা। ওকে, আচ্ছা। তাহলে এই 3টা আইসোটোপ হচ্ছে আমাদের মনে থাকতে হবে। ইউরেনিয়াম আইসোটোপ টোটাল 3টা। পরের কোশ্চেনটাতে যাই। n = 3, l = 1 উপকক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? উপকক্ষপথ বলতে বোঝাইছে উপশক্তি স্তর। n = 3 আর l = 1 মানে কাকে বুঝাইছে বলতো? 3p, রাইট? কাকে বুঝাইছে? 3p। এই 3p কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো, p বলছে না, p। তো p তে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? p এর জন্য বক্স কয়টা বলতো?
পি এর জন্য বক্স হচ্ছে টোটাল তিনটায়, যে 1 2 3। তাহলে এই যে তিনটা বক্সে টোটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তো? থাকতে পারে টোটাল 6টা। এই যে দেখো, প্রথমে ইলেকট্রনগুলো বিজয়ের কাছে যাবে, যে 1টা 2টা 3টা, এরপরে 4 5 6, টোটাল কয়টা? 6টা। এই যে 3p6। তাহলে পি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা, 6টি ইলেকট্রন ম্যাক্স। যদি বলতো ডি তে, তাহলে ডি তে কয়টা থাকতে পারতো বলতো? ডি তে সর্বোচ্চ 10টা। যদি বলতো এফ এ, এফ তে কয়টা? এফ এ হচ্ছে সর্বোচ্চ 14টা। এই যে, ওকে। তাহলে আমাদের যদি কখনো আসে যে কোন উপকক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে, এটা আমরা ডিটারমাইন করব কিভাবে? আমাদের এই বক্সগুলো দিয়ে। আর একটা সূত্র আছে, ঠিক আছে, এটা একটু লিখে নাও, আমাদের মনে আছে কিনা জানি না। উপকক্ষপথে, উপকক্ষপথে সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন থাকার সূত্র, সূত্রটা কি? 2 ইন্টু 12 প্লাস 1। 2 ইন্টু কি? 12 প্লাস 1। এই সূত্র দ্বারা আমরা জানতে পারি এখানে এল এর মানের উপর ভিত্তি করে তুমি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে এটা জানতে পারো, ঠিক আছে। এই যে এল, যে এই এলটা দিয়ে, এল এর মান কি? এস এর জন্য এল এর মান হয় 0, ঠিক আছে। এস এর জন্য এল এর মান হয় 0। তারপর আবার পি এর জন্য এল এর মান কত হয় বলো তো? 1। তারপরে হচ্ছে ডি এর জন্য এল এর মান কত হয়? 2। তারপরে এফ এর জন্য এল এর মান কত হয়? 3। এটা মাথায় রাখো, ঠিক আছে। ওকে, ভেরি গুড। হুম, রাইট, 2 ইন্টু 12 প্লাস 1। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। আগের কোশ্চেনটা তাহলে আনসার কি হবে? 6। এই যে আনসার হচ্ছে 6। n ইকুয়াল টু 3, এই যে 3, আর l ইকুয়াল টু 1 হচ্ছে p এর জন্য, তাহলে 3p বোঝাচ্ছে। তাহলে 3p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা। পরের কোশ্চেনটাতে আছে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটা? মানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এখানে কার সেটা জানতে চাইছে। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এখানে কার সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি তোমাকে বলি ভাইয়া, যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা মনে রাখার টেকনিক কি? দেখো, ম গা রঞ্জন, মগা রঞ্জন অতি দৃশ্য, মগা রঞ্জন অতি দৃশ্য অবলোকে, অবলোকে, অবলোকে মা রে। এটাতে মনে রাখতে পারি, মগা রঞ্জন অতি দৃশ্য অবলোকে মা রে। ম দিয়ে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক, যেটা সব থেকে কম, জাগতিক, এই যে এটা সব থেকে কম। গা দিয়ে হচ্ছে গামা, এই যে গামা। রঞ্জন দিয়ে হচ্ছে এক্স রে, এক্স রে। অতি দিয়ে হচ্ছে ইউভি, এই যে। দৃশ্য দিয়ে হচ্ছে ভিআর, ভিআর মানে কি? দৃশ্যমান, ভিজিবল রে, ঠিক আছে, এটা। এরপরে অবলোকে মানে কি? অবলোহিত বা আইআর, আইআর এর পরে কি? মারে, মাইক্রোওয়েভ, এমডব্লিউ, ঠিক আছে। এরপরে হচ্ছে আর রেডিও ওয়েভ। তাহলে আমরা মনে রাখতে পারি কি? মগা রঞ্জন অতি দৃশ্য অবলোকে মারে। মগা, ম দিয়ে মহাজাগতিক, গা দিয়ে গামা, রঞ্জন দিয়ে এক্স রে, অতি দিয়ে ইউভি, দৃশ্য দিয়ে ভিআর, অবলোকে আইআর, আর মা দিয়ে মাইক্রোওয়েভ, আর রে দিয়ে কি? রেডিও। সব থেকে বেশি কোনটা? রেডিও। সব থেকে ছোট কোনটা? মহাজাগতিক। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞেস করছে না? তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এখানে কোনটা হবে? দেখো কোনটা হবে, কোনটা হবে বলো? সর্বোচ্চ এখানে কোনটা হবে? এই যে টেলিভিশন, এই যে আনসার হচ্ছে টেলিভিশন। টেলিভিশনটা কি? রেডিও ওয়েভ, ঠিক আছে। এটা কি? রেডিও ওয়েভ। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, বি হচ্ছে আমাদের আনসার, রেডিও ওয়েভ, টেলিভিশন, রেডিও ওয়েভ। মারে রাতে বা মারে দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে। ওকে, এক একজন একটা দিয়ে মনে রাখে। পরের কোশ্চেনটাতে যাই আমরা, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আচ্ছা, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বুঝবো কিভাবে? আমরা তো মনে রাখি যে বে, নি, আ, স, হ, কলা, এই যে এটা দিয়ে, তাই না?
তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। এই যে লালের। বাম থেকে যত ডানে যাব তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। বে দিয়ে হচ্ছে বেগুনি, বেগুনি। নি দিয়ে হচ্ছে নীল। এই যে। আ দিয়ে হচ্ছে আসমানি, আসমানি। এই যে। তারপরে স দিয়ে হচ্ছে সবুজ। এই যে। তারপরে হ দিয়ে হচ্ছে হলুদ, হলুদ। ক দিয়ে হচ্ছে কমলা, কমলা। আর লা দিয়ে কি? লাল। সব থেকে বেশি কোনটা? লাল। তাহলে এখানে কি লাল আছে? এই যে লাল হচ্ছে আমার আনসার। ঠিক আছে, লাল আছে না? হ্যাঁ, লাল হচ্ছে আমাদের আনসার। দেখি কে কে সঠিক আনসার দিচ্ছে। হুম। ওকে। লাল, লাল। সবাই লাল বলতেছে, ভেরি গুড। লালে লাল হয়ে গেছে পুরা। লালে পুরা লাল হয়ে গেছে। ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আমরা যাই। কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম? আগে এটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, এবার চাইছি কি আলোর বেগ। তাহলে আলোর বেগটা কিভাবে বের করবো? দেখো ভাইয়া, আলোর বেগ দেখো। আমরা আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। আমরা কি জানি এই সূত্রটা? ভি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। এই সূত্রটা আমরা কি জানি? দেখো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে এফটাকে যদি সরাই দেই, তাহলে ভি সমানুপাতিক ল্যামডা হবে না? তাহলে ভি সমানুপাতিক কি হলো? ল্যামডা। তার মানে কি? যার বেগ বেশি, যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যার বেগ কম তার কি? তরঙ্গ দৈর্ঘ্যটাও কম। রাইট? এই যে এটা। কোন রঙের আলোর বেগ সব থেকে কম? এটা ডিপেন্ড করে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এটার উপর। কারণ যার বেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কম না? আচ্ছা, তার তরঙ্গ দৈর্ঘ্য কি? কম। তাহলে আমরা একটু আগে দেখলাম, আমরা এখানে দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? বেগুনির। তাহলে তার বেগও সব থেকে কম হবে। রাইট? তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম, সব থেকে বেশি বেগুনির। ঠিক আছে, তাহলে তার বেগও কি হবে? সব থেকে কম হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? বেগুনি। ঠিক আছে, আনসার কি হবে? বেগুনি। আনসার কি হচ্ছে? বেগুনি। আনসার হচ্ছে বেগুনি। দেখি আনসার দাও। হুম। বেগুনি, বেগুনি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট এখানে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, বেগুনি। আচ্ছা, এটার আনসার কিন্তু লাল হবে না, বাই দ্য ওয়ে। এটার আনসার সব বেগুনি, সবাই বেগুনি দিচ্ছে। ভায়োলেট। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। জাল টাকা শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আচ্ছা, কোন একটা টাকা জাল কি জাল না এটা ডিফাইন করা যায় তোমার হচ্ছে ইউভি রশ্মি দিয়ে। খুবই কমন একটা কোশ্চেন, মাথায় রেখো। ইউভি ডিটেকশন দিয়ে আমরা বুঝতে পারি কোন একটা টাকা সেটা কি নকল নাকি আসল। ঠিক আছে, কারণ ওখানে হচ্ছে টাকাটা তৈরি করার সিস্টেমে যারা জানো তারা হয়তো বা বলতে পারবা। আচ্ছা, এখানে আমি একটা তথ্য নিয়েছি, বুঝছো? রোগ নির্ণয়ের ক্ষেত্রে এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিং, ইমেজিং, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে তোমাকে এই তথ্যটা কেন দিচ্ছি? এখানে হচ্ছে তুমি মনে রাখবা এনএমআর। এনএমআর এর ফুল ফর্ম কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এই যে এনএমআর, এই পদ্ধতিতে কিছু স্পেসিফিক মৌল তোমাকে মনে রাখতে হবে। এনএমআর এ কোন কোন মৌলগুলো ভূমিকা পালন করে? যেমন দেখো, হাইড্রোজেন, তারপরে হচ্ছে কার্বন আইসোটোপ, ফ্লোরিন, আর হচ্ছে ফসফরাস। ঠিক আছে, তাহলে আমাদের এই চারটা একটু মৌলটা একটু মুখস্থ রাখতে হবে। যে তোমাকে যদি কখনো কোশ্চেনে এমআরআই বা এনএমআর কথা বলে, এই যে এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স অথবা এমআরআই কথা বলে, তাহলে কোন মৌলগুলো ভূমিকা পালন করে সেটা মাথায় রাখবা। হাইড্রোজেন, কার্বন আইসোটোপ, ফ্লোরিন আইসোটোপ এবং ফসফরাস। মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, পরের কোশ্চেনটাই দেখো। এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন মৌলের ভূমিকা প্রধান? এই যে আমি চারটা মৌল পড়াইছি। কি কি? কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, ফসফরাস। এখানে কোনটা আসছে দেখো তো? হাইড্রোজেন। এই যে এটা আনসার হবে। দেখছো? সরি, এটা আনসার হবে। এটা আমাদের আনসার হবে। বুঝতে পারছি? এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, অল রাইট, এটা হচ্ছে আমাদের আনসার।
হাইড্রোজেন। ওকে, এই যে বলছে শুক্রবার চান্স না পেলে শনিবার বিয়ে করে ফেলবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বিয়ে করে ফেলো, তারপর আমাদেরকেও দাওয়াত দিও, ইনশাল্লাহ আমরা হচ্ছে বিয়ে খেতে চলে আসবো। ঠিক আছে? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই অনেক ভালো একটা কাজ। তো বিয়ে করে ফেললে অবশ্যই দোয়া দিতে ভুলবা না, করে মানে দোয়া নিতে ভুলবা না। আর দোয়া কিভাবে নিবা? আমাদেরকে দাওয়াত দিয়ে সবাইকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে শিক্ষা পরীক্ষা ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি? আচ্ছা, শিক্ষা পরীক্ষায় কোনটা কোন কালার দেয় সেটা আমাদের একটু জানা দরকার। তো যেমন হচ্ছে সোডিয়াম, সোডিয়াম দেওয়া হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ। সোডিয়াম কোন কালার দিবে? সোনালী হলুদ। এরপরে ক্যালসিয়াম কোন কালার দেয়? ক্যালসিয়াম দেওয়া হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। তারপরে পটাশিয়াম কোন কালার দেয়? এটা হচ্ছে হালকা বেগুনি, হালকা বেগুনি, হালকা বেগুনি। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার বেরিয়াম, বেরিয়াম কোন কালার দেয়? এটা হচ্ছে হলুদাভ সবুজ বা কাঁচা আপেলের মতো সবুজ, হলুদাভ সবুজ। তারপরে কপার কোন কালার দেয়? কপার হচ্ছে নীলাভ সবুজ। শিক্ষা পরীক্ষায় কারা কালার দেয় না সেটাও মনে রাখতে হবে। শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, বর্ণ দেয় না, বর্ণ দেয় না কারা বলো তো? বর্ণ দেয় না হচ্ছে এই যে এরা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আর কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আরেকটা হচ্ছে জিঙ্ক। এই যে এই তিনটা মনে রাখলে হবে। এই তিনটা মৌল হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনো কালার দেয় না। বুঝছো? তো তোমার হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। তাহলে শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল কে দিবে? তাহলে ক্যালসিয়াম 2+। এই যে ক্যালসিয়াম 2+, মনে থাকবে না ইনশাল্লাহ? ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে ইটের মতো কি দিচ্ছে? লাল দিচ্ছে। আর আরেকটা মনে রাখতে পারো, স্ট্রনশিয়াম SR, এটা হচ্ছে রক্তের মতো লাল, রক্তের মতো লাল বা ক্রিমজন লাল, রক্তের মতো লাল কালার দিয়ে শিক্ষা পরীক্ষা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনতে যাই। মুদ্রা ধাতু কোনটা? আচ্ছা, মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 এর মৌল। গ্রুপ কোন গ্রুপের মৌল? গ্রুপ 11। কি কি মৌল আছে মুদ্রা ধাতু? কপার আছে, সিলভার আছে, আর কি আছে বলতো? কপার, রূপা, আর এটা কি? গোল্ড। এই যে এগুলোকে আমরা কি বলি? মুদ্রা ধাতু বলি, তাই না? এই যেগুলো সবগুলো কি? মুদ্রা ধাতু। এগুলো সবগুলোই কি? মুদ্রা ধাতু। এখানে আনসার কোনটা হবে? দেখো, কপার। এই যে কপারের ইংলিশ কি বলো তো? ইংলিশ টার্মটা একটু জেনে নেই। কপারের ইংলিশ কি বলো? কপারের ইংলিশ হচ্ছে তামা, তামা। সিলভারের রূপা, এটার হচ্ছে গোল্ড, স্বর্ণ। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে একটা কোশ্চেন। এরপরে কোশ্চেনটা, সব থেকে ভারী মৌলিক গ্যাস কোনটা? আচ্ছা দেখো ভাইয়া, মৌলিক গ্যাস বলতে কি বোঝায় বলো তো? মৌলিক গ্যাস, মৌলিক গ্যাস বলতে বোঝায় যেখানে শুধুমাত্র ওই মৌল ছাড়া আর অন্য কিছু নাই, এগুলোকে আমরা বলি মৌলিক গ্যাস। এখন পর্যায় সারণীতে মৌলিক গ্যাসের একটা গ্রুপ আছে, বলো এটা কত নম্বর গ্রুপ? কমেন্টে জানাই দাও। পর্যায় সারণীতে একটা স্পেসিফিক গ্রুপ আছে, যে গ্রুপটাকে আমরা বলি মৌলিক গ্যাস, এবং সাথে এটাকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। ওই গ্রুপ নাম্বারটা কত? কমেন্টে জানাই দাও তো দেখি। পর্যায় সারণীতে আমরা যে গ্রুপ নাম্বারটা দেখি, ওখানে হচ্ছে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে কি বলো? মৌলিক গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এইটার গ্রুপ নাম্বার কত? কমেন্টে জানাই দাও দেখি, দ্রুত জানাই দাও। কপারের বাংলা, কপারের বাংলা তো তামা, বলে দিলাম। আচ্ছা, বলে দাও আমাকে যে সেটা কতটুকু। গ্রুপ 18, রাইট, হ্যাঁ, গ্রুপ 18। ভেরি গুড। তাহলে এই যে গ্রুপ 18তেই সবগুলো কি? নিষ্ক্রিয় মৌল, বুঝছো? ওইগুলোই মৌলিক গ্যাস। গ্রুপ 18তে যারা আছে ওটা হচ্ছে নোবেল গ্যাস, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে আমরা বলি কি? মৌলিক গ্যাস, বেসিক্যালি মৌলিক গ্যাস। তো আমাকে জিজ্ঞেস করছে এখানে কোনটা বড়, তাই তো? তাহলে আমরা চলো একটু বের করি। হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এই যে এটা হচ্ছে গ্রুপ 18।
এখানে উপর থেকে যত নিচে যাচ্ছে তত কি হচ্ছে, আকার বেড়ে যাচ্ছে। তাহলে সব থেকে বড় কোনটা? অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি এখানে আছে? নাই। এরপরে কে? রেডন। রেডন কি এখানে আছে? হ্যাঁ, এই যে। তাহলে আনসার কি হবে? এটা, রেডন। ঠিক আছে, তাহলে আমার আনসার হচ্ছে এই যে এটা। রেডন আমাকে বের করতে বলছিল। ঠিক আছে, ওকে। রেডন হচ্ছে আমাকে বের করতে বলেছিল। পরের কোশ্চেনটা, যে পর্যায় সারণী ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? আচ্ছা, পর্যায় সারণীর টোটাল ব্লক আছে কয়টা জানো? 4টা ব্লক। 4টা ব্লক। এই 4টা ব্লককে দেখো, 1 2 3 4, 4 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে এটা হচ্ছে এস ব্লক, এটা পি, এটা ডি, এটা এফ। এস ব্লকে মৌল আছে কয়টা? 14টা। পি ব্লকে কয়টা আছে? 36টা। ডি ব্লকে কয়টা আছে? 41টা। এফ ব্লকে কয়টা আছে? 27টা। এই যে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কোন ব্লকে সব থেকে বেশি মৌল আছে বলতো? এস পি ডি এফ এর মধ্যে অবশ্যই ডি ব্লক। ডি ব্লকে কয়টা আছে? 41টা। তাহলে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? 41। এই যে, ঠিক আছে। তাহলে পর্যায় সারণীতে সব থেকে বেশি মৌল মনে রাখবো হচ্ছে ডি ব্লকে। কি? এই যে ডি ব্লক। এই যে ডি ব্লক। ওকে, ডি ব্লক হচ্ছে সব থেকে বেশি মৌল। নিচের কোনটি ফেরোচুম্বক পদার্থ নয়? আগে আমরা জেনে নেই ফেরোচুম্বক পদার্থ কোনগুলা। ফেরোচুম্বক পদার্থ হচ্ছে ফেকোনি, এই যে, এই যে, এগুলো হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা অক্সিজেন না, কোবাল্ট। এটা কার্বন, আর এই যে অক্সিজেন। তাহলে এখানে কোনটা আনসার হবে দেখো? কোবাল্ট তো একটা ডেফিনেটলি ফেরোচুম্বক পদার্থ। লোহাও একটা ফেরোচুম্বক পদার্থ। তারপরে নিকেল একটা ফেরোচুম্বক পদার্থ। সীসা, এটাই আনসার হবে। সীসা কি কোনো ফেরোচুম্বক পদার্থ? না। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইড কেমনে চিনবো? সুপার অক্সাইডে হচ্ছে অক্সিজেনের জারণ মান থাকে -12। বুঝছো? সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়? -12। তাহলে তোমাকে এখানে যে যৌগগুলো দেয়া আছে না, ওই যৌগ থেকে ফাইন্ড আউট করতে হবে। ওই যৌগ থেকে কি করতে হবে? ফাইন্ড আউট যে কোন অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -12। এবার আমি যদি তোমাকে দেখাই, এখানে একটা যৌগ আছে, দেখো, পটাশিয়াম সুপার অক্সাইড, এই যে KO2। এইখানে অক্সিজেনের জারণ মান -12। কেমনে বুঝাবো তোমাকে? দেখো, পটাশিয়াম একটা ক্ষার ধাতু, তাই না? তার জারণ মান +1। পটাশিয়াম একটা ক্ষার ধাতু, তার জারণ মান +1। তাহলে দুইটা অক্সিজেন মিলে -1 হইতে হবে, তাই না? কারণ একটা পুরো আস্ত যৌগ, এই আস্ত যৌগের মোট জারণ মান কত? 0। কত? 0। এই যে +1 -1 কত হবে? 0 আসবে। তাহলে দুইটা অক্সিজেন মিলে যদি 0 হয়, দুইটা অক্সিজেন মিলে যদি -1 হয়, সরি, এই যে, তাহলে একটা অক্সিজেন কত হবে? -1/2। এই যে, একটা অক্সিজেন কত হলো? -1/2। তাহলে এখানে আনসার হবে এ, KO2। ঠিক আছে, আনসার হবে কি? KO2। বোঝা গেছে? তাহলে অক্সিজেনের জারণ মান -1/2 শুধুমাত্র এই যৌগটাতেই, পটাশিয়াম সুপার অক্সাইড। বুঝতে পারছো? তাহলে নিচের কোনটি সুপার অক্সাইড কিভাবে বুঝবো? যেখানে অক্সিজেনের জারণ মান -1/2। তাহলে এই যে পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান কত আসতেছে? -1/2। ওকে, আচ্ছা। পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোন গ্যাস অ্যাসিডধর্মী বা অম্লধর্মী? কোন একটা গ্যাস অম্লধর্মী হবে বুঝবো কিভাবে বলতো? যে গ্যাসটা, যে গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে, যে গ্যাস, যে গ্যাস পানির সাথে বিক্রিয়া করলে তোমাকে অ্যাসিড দিবে। কি দিবে? অ্যাসিড। সেটাকে আমরা কি বলি? অ্যাসিডধর্মী গ্যাস বা অম্লধর্মী গ্যাস। যে গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দিবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই যে CO2, এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তোমাকে কি দিবে? কার্বনিক অ্যাসিড, এই যে H2CO3। যখন কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করবে তখন তোমাকে একটা অ্যাসিড দিবে, যেটার নাম কি? কার্বনিক অ্যাসিড। তাই এখানে আনসার হচ্ছে এই যে এটা। আনসার কি? কার্বন ডাই অক্সাইড। বুঝা গেছে? এই যে। বাকিগুলো কিন্তু একটা আনসার হবে না। কার্বন মনোক্সাইডও হবে না, নাইট্রোজেনও হবে না, হাইড্রোজেনও হবে না। একমাত্র একটাই গ্যাস, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই অপশনে, যে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দিচ্ছে। এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। ডান। বুঝা গেছে? ওকে, আচ্ছা। তাহলে আমরা দেখতে পাইলাম যে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। দেখি কি কি অ্যান্সার দিচ্ছে সঠিক। এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ। বুলবুল ভাইয়া বলেছে নূর ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তোমাকেও স্বাগতম বুলবুল। ওকে,
তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডটা কি আমাদের আনসার, কারণ কার্বন ডাইঅক্সাইডটাই পানির সাথে বিক্রিয়া করে কি দিচ্ছে তোমাকে, অ্যাসিড দিচ্ছে, যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। ওকে, তাহলে তুমি এখন ডিটারমাইন কিভাবে করবা কোনটা অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী? সেটা এমন একটা গ্যাস যেটা পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড দেবে। আবার ধরো তোমার কাছে ধরো অপশনে এটা থাকতো, যেহেতু P2O5 থাকতো, P2O5 ডাইফসফরাস পেন্টাঅক্সাইড, এটাও যদি পানির সাথে বিক্রিয়া করতো তাহলে তোমাকে কি দিত, একটা অ্যাসিড দিত, এই যে ফসফরিক অ্যাসিড H3PO4। এই যে, বুঝতে পারছো? যদি তোমার কাছে ডাইফসফরাস পেন্টাঅক্সাইড থাকতো, এটা পানির সাথে বিক্রিয়া করে তোমাকে একটা অ্যাসিড দিত, যেটার নাম কি, ফসফরিক অ্যাসিড। এটাও কি একটা অম্লীয় কি অক্সাইড। এই যে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন, এটা ধনাত্মক হবে, এটা হচ্ছে ধনাত্মক হবে, ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক হবে, ঠিক আছে, ঠিক করে দিলাম। হ্যাঁ, তাহলে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি, তার নাম কি? এটা হচ্ছে এক্স, ধরো সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ আয়ন বাড়ে, তাই না? কারণ ইলেকট্রন ত্যাগ করা কি, ভালো কাজ। ইলেকট্রন ত্যাগ করা কি, ভালো কাজ। তাহলে ইলেকট্রন ত্যাগ করে যদি ধনাত্মক আয়নে কনভার্ট হয়, এই যে ইলেকট্রন ত্যাগ করে যদি ধনাত্মক আয়নে কনভার্ট হয়, এই কনসেপ্টটাকে আমরা কি বলি, আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। যে কোনো একটা গ্যাসীয় মৌল, এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় মৌল, এটা কত মোল, 1 মোল, 1 মোল, যার সামনে কেউ নাই তার 1 আছে, 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগে, তাকে আমরা কি বলি, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ কি শক্তি, এই যে, তাহলে এখানে আয়নীকরণ শক্তি কোথায়, এই যে, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, আয়নীকরণ শক্তি। এটার আনসার কি হবে তাহলে ভাইয়া, বলো, বি। রাইট, এটার আনসার হচ্ছে বি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, কোনটার আয়নীকরণ শক্তি বেশি এটা বুঝবো কিভাবে? আমরা ছোটবেলায় পড়ছিলাম, দেখো, যে একই পর্যায়ে, পর্যায়ে যদি এক হয়, একই পর্যায়ে, একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডানে যাব, বাম থেকে আমরা যতই ডানে যাব, আয়নীকরণ শক্তি কি হয় বলতো, বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি হয়, বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আমরা একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। আর কেন বৃদ্ধি পায়? কারণ বাম থেকে যতই ডানে যাই, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ইলেকট্রন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ যদি বেড়ে যায়, ওইখান থেকে ইলেকট্রন সরানোটা ডিফিকাল্ট। কারণ আকর্ষণ বাড়া মানে এই যে টাইট করে ধরে রাখছে, এখান থেকে ইলেকট্রন বের করাটা একটু কষ্টকর, তাই তাপ শক্তিও বেশি লাগে, তাই আয়নীকরণ শক্তির কি বেশি। আর উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে আমরা যদি দেখি, উপর থেকে নিচ, উপর থেকে নিচ, উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কেন? কারণ উপর থেকে যতই নিচে যাই, কক্ষপথ বাড়ে, আর কক্ষপথ বাড়লে নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে, ফলে আকর্ষণ কি হয়, কমে যায়। আকর্ষণ কমলে কি হবে, আয়নীকরণ শক্তি কমে যাবে। তাহলে এটার আয়নীকরণ শক্তি কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে কি কি আছে দেখো, আগে কার্বন আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, আর অক্সিজেন আছে। তাহলে আমরা এটাকে একটু সাজাই, ঠিক আছে, আমরা এটাকে একটু সাজাই। ধরো এই জায়গাতে আমি সাজাই, সাজাতে বলতে এটা পর্যায় সারণী অনুযায়ী কেমন হবে দেখো, কার্বন 6, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, আর ফসফরাস আছে। ফসফরাস কোথায়, এই যে এখানে। এটা পুরোটাই কি 2 নম্বর পর্যায়ে, তাই না? এই যে এখানে পুরোটাই কি 2 নম্বর পর্যায়ে, 2। আর এটা কি 3 নম্বর পর্যায়ে। তাইলে দেখো, আমরা জানি যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, হ্রাস পায়। তার মানে ফসফরাসের কম, ফসফরাসের কি কম আয়নীকরণ শক্তি। আর বাম থেকে যতই ডানে যাবো, আয়নীকরণ শক্তির মান কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, রাইট? অক্সিজেনের আয়নীকরণ শক্তি কি বেশি হওয়ার কথা, কিন্তু এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কি ব্যতিক্রমতা আছে, তাই না? এই যে ব্যতিক্রম গুলো কি কি, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আমি একটু লিখে দিই। আয়নীকরণ শক্তির এক্সেপশনাল ব্যতিক্রম, ব্যতিক্রম কি কি, এই যেগুলো একটু লিখে নাও। বেরিলিয়াম ভার্সেস বোরন,
বেরিলিয়াম ভার্সেস বোরন। বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5। হওয়ার কথা ছিল কি বলতো? হওয়ার কথা ছিল হচ্ছে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কিন্তু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সে বেশি স্থিতিশীল, তাই তার থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে, তাই এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, তাহলে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হচ্ছে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি বোরনের তুলনায়। এটা শুধুমাত্র এদের দুজনের কম্পারিজন। বেরিলিয়ামের নিচে আছে কে বলতো? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম। হওয়ার কথা ছিল কি ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু এইটার কারণটাও সেম, ম্যাগনেসিয়াম বেশি স্থিতিশীল, তাই তার আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের তুলনায় কি বেশি। তাহলে আমরা এইটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে রং। তাহলে এটার সাথে আমরা দেখব নাইট্রোজেন এবং ফসফরাস, অক্সিজেন। তাহলে হওয়ার কথা ছিল অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু এটা হবে না, হবে হচ্ছে নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম। কেন? কারণ নাইট্রোজেন বেশি স্থিতিশীল। সিমিলারলি এটার নিচে নিচে আছে কে? নাইট্রোজেন নিচে আছে ফসফরাস আর অক্সিজেন নিচে আছে সালফার। এটার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য, যে ফসফরাসের আয়নীকরণ শক্তি থেকে সালফারের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, এটা হবে না। তাহলে কার বেশি হবে? ফসফরাসের সালফারের তুলনায়। ডান, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আনসার কোনটা হইলো? হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল অক্সিজেনের বেশি, মানে এই যে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, এটা হবে না। কি হবে তাহলে? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, অক্সিজেনের কম। তাহলে এখানে আনসার কোনটা হবে? নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন কিন্তু হবে না। হ্যাঁ নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ব্যতিক্রম আছে, ওগুলো মাথায় থাকে না। এই যে ব্যতিক্রমগুলো আমি লিখে দিলাম, এখন মাথায় থাকবে তো। এই যে বেরিলিয়াম বোরন, বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম। নাইট্রোজেন ভার্সেস অক্সিজেন, নাইট্রোজেন নিচে আছে ফসফরাস, অক্সিজেন নিচে আছে সালফার। শেষ, এইগুলোই ব্যতিক্রম। বুঝা গেছে? আচ্ছা, আমরা পরে কোশ্চেনটা দিয়ে, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? আচ্ছা চলো এটা বের করি। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত দেখো, আগে ম্যাগনেসিয়াম লেখো, লিখলাম। ফসফেট, ফসফেটের সংকেত কি? PO4, লিখলাম। এই যে এখন যৌগ কিভাবে তৈরি করতে হয়? যৌগ তৈরি করার ক্ষেত্রে আমরা জানি একজনে যোজনে চলে যায় আরেকজনের কাছে। ম্যাগনেসিয়ামের যোজনে কত? 2, চলে যাবে ফসফেটের কাছে। এই যে ফসফেট, এটার চার্জ কত? এই যে দেখো PO4 3 রাইট। এই তাহলে PO4 3 মানে কি? আর যোজনী কি? 3, তাহলে 3 চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে Mg3PO4 এই যে Mg3PO4। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার, Mg3PO4। ওকে, অল রাইট। তাহলে বুঝতে পারছি আমরা সবাই। পরের কোশ্চেনে আমরা যাই। হাইড্রোজেনের হাইড্রোজেন না, এটা বেসিক্যালি পানি, পানির বন্ধন কোণ কত? আচ্ছা, তোমাকে কিছু স্পেসিফিকলি sp3 এর যৌগ বলে দেই, যেগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। যেমন পানি, পানির বন্ধন কোণ কত? মনে রেখো 104.5। কেন? কারণ তার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে 2টা। এই যে তারপর আবার H2S, হাইড্রোজেন সালফাইড, এর বন্ধন কোণ মনে রাখো 92.1 ডিগ্রি। তারপর আবার হচ্ছে তোমার অ্যামোনিয়া, এটার বন্ধন কোণ মনে রাখো 107। তারপর মিথেন, এটার মনে রাখো, মিথেনের বন্ধন কোণ কত বলো তো? এটার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। তারপর আবার হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, এই যে এটার বন্ধন কোণ মনে রাখো তোমার হচ্ছে কত? 109.5 ডিগ্রি। মোটামুটি এগুলো একটু মনে রেখো আর কি, এগুলো থেকে কোশ্চেন আসে। এগুলো হচ্ছে sp3 সংকরিত যে তোমার কি যৌগগুলা, এদের বন্ধন কোণগুলো কি করতে হবে আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে পানির বন্ধন কোণ কত? পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। ঠিক আছে, 104.5। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে তোমাদের ভর্তি পরীক্ষা, আবার এখান থেকে যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, অথবা এটাও আসতে পারে, এই যে sp সংকরণ গুলো আসে, sp গুলা, এই যে sp, এই sp, যেমন কার্বন ডাই অক্সাইড, এটা sp সংকরণ। তারপর আবার এই যে এটা ইথাইন, এটা হচ্ছে sp সংকরণ। তারপর BeCl2,
এগুলো sp সংকরণ, ঠিক আছে? এগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসার পসিবিলিটি থাকে। আবার হচ্ছে sp3, তো হচ্ছে ডি, এটা থেকে একটা এক্সাম্পল থাকে PCl5, এটাও আমি দেখছি গুচ্ছ, ঢাবি, নানান জায়গায় এটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? PCl5 sp3d মনে রাখবো, ঠিক আছে? তাহলে এগুলো আশা করি আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এইগুলার কোনও কি সবগুলার বলো তো, এই যে এখানে যে সবগুলো আছে সবগুলার কোণ কত জানো? সবগুলার কোণ হচ্ছে 180 ডিগ্রি, মানে সরল রৈখিক। মানে কি সরল রৈখিক, মানে কি সরল রৈখিক, ঠিক আছে? আচ্ছা, এগুলো কি সরল রৈখিক। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। দুটি পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি হয় তাকে কি বলে? দুটি পরমাণু সমসংখ্যক ইলেকট্রন, আচ্ছা এটাকে কি বলে? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে সমযোজী বন্ধনে কি হয় বলতো? সমযোজী বন্ধনে হচ্ছে দুইজন একই পরিমাণ ইলেকট্রন কি করে? শেয়ার করে। অধাতু এবং অধাতু, সমযোজী বন্ধন হয়ে থাকে অধাতু এবং অধাতুর মধ্যে, এবং তারা দুজনই কি একই পরিমাণ ইলেকট্রন শেয়ার করে। ও একটা করলে ও একটা করবে, ও দুইটা করলে ও দুইটা করবে, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন। এই যে এটাকে কি বলে আমরা? সমযোজী বন্ধন। এটা হচ্ছে আমাদের, রাইট? হুম, ওকে, সমযোজী বন্ধন। পরের কোশ্চেনটাতে যাই আমরা। AgNH3 2Cl যৌগটিতে কোন ধরনের বন্ধন আছে? কয় ধরনের বন্ধন আছে? আচ্ছা, চলো এটা একটু আমরা ফাইন্ড আউট করি। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, এটাকে একটু ভেঙে ভেঙে সলভ করতে হবে, বুঝছো? প্রথমত দেখো, এটাকে যদি আমরা ভাঙি, Ag, তারপরে হচ্ছে তোমার এটা আসলে এইভাবে AgNH3 2, এটা প্লাস আর এখানে Cl মাইনাস। মানে এখানে যে তোমার হচ্ছে এটা দুইটা কি আছে? অ্যামোনিয়া আছে না? এটার নাম ডাইএমিন সিলভার ক্লোরাইড, এই যৌগটার নাম। তাহলে এই পুরাটার চার্জ হচ্ছে +1, তাহলে ক্লোরিনের চার্জ কত হবে? -1। পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে কোন ধরনের বন্ধন হবে? আয়নিক বন্ধন। বুঝতে পারছো? কোন ধরনের বন্ধন? আয়নিক বন্ধন। এই পুরাটাতে পজিটিভ আর এখানে নেগেটিভ আছে, তাহলে এই দুইটা মিলে কি বন্ধন হবে? আয়নিক বন্ধন। কোন বন্ধন? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, একটা বন্ধন পাইলাম। আরো বন্ধন আছে কিন্তু, এই থার্ড ব্র্যাকেট এবং ক্লোরিন, থার্ড ব্র্যাকেটটা পজিটিভ আর ক্লোরিনটা নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়। গেল, আরো বন্ধন আছে, দেখো আমি তোমাকে বের করতে। এখানে কি হয়? এটা একটা জটিল যৌগ, তো দ্যাটস এখানে কি হয় যে Ag প্লাসটা আছে না, Ag প্লাসটাকে দুইটা অ্যামোনিয়া ইলেকট্রন দেয়। এই যে দুইটা অ্যামোনিয়া কি করে? ইলেকট্রন দেয়। এই যে এই Ag প্লাসটাকে কি করে? দুইটা অ্যামোনিয়া কি করে? ইলেকট্রন দেয়। ইলেকট্রন কি করে? দেয়। অ্যামোনিয়াতে নাইট্রোজেনে কিন্তু এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। এই যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মধ্যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তারা কি করে? এই Ag প্লাস থেকে ইলেকট্রন দেয়, কারণ Ag প্লাস মানে কি বলতো? ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন মানে কি? মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে, তো তাকে ইলেকট্রন কে দিবে? লিগেন্ড দিবে। কোন লিগেন্ড? অ্যামোনিয়া। এই যে, তো দেখো, তো এই এখানে একটা বন্ধন তৈরি হয়, ওই বন্ধনের নাম কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। বন্ধনটার নাম কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। দেখো, সমযোজী বন্ধনে কি জানি? দুইজনই ইলেকট্রন শেয়ার করে, ও ইলেকট্রন দেয়, ও ইলেকট্রন দেয়। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে একজনই ইলেকট্রন দেয়। যেমন দেখো, এই এর সাথে যখন এই যে Ag প্লাসের Ag প্লাসের সাথে যখন অ্যামোনিয়া বন্ধন গঠন করতে যায়, তখন অ্যামোনিয়ার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এখানে দেয়, এখানে অ্যামোনিয়ার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এখানে দেয়। তার আলটিমেটলি এই দুজনই কি করতেছে? Ag প্লাসের সাথে ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। সন্নিবেশ সমযোজী বন্ধন যখন কোন একটা বন্ধনে শুধুমাত্র একজনই ইলেকট্রন শেয়ার করে, সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে শুধুমাত্র অ্যামোনিয়াই Ag প্লাসকে দিচ্ছে, Ag প্লাস তো কিছুই করতেছে না। তো যেহেতু অ্যামোনিয়াই Ag প্লাসকে দিচ্ছে, শেয়ার করতেছে ইলেকট্রন, তো এটাকে আমরা বলি কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী। তাহলে আমি এখানে একটা আর এখানে একটা, দুই টাইপের বন্ধন পাইলাম। আরেকটা বন্ধন কোথায়? এই যে অ্যামোনিয়ার ভিতরে, অ্যামোনিয়ার নিজের মধ্যে। এই যে দেখো, অ্যামোনিয়ার নিজের মধ্যে। এই যে অ্যামোনিয়া তৈরি হয় কিভাবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে। যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি করে? ইলেকট্রন শেয়ার করে। তো এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে।
নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করলো, এখানে তৈরি হয়েছে কি বলতো, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে দুইজনে একই পরিমাণে ইলেকট্রন শেয়ার করে, আর সন্নিবেশে কি একজনই ইলেকট্রন শেয়ার করে, আর একজন ইলেকট্রন শেয়ার করে না। তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে কি দেখলা, তিন ধরনের বন্ধন আছে না, তিন ধরনেরই তো বন্ধন আছে, আয়নিক, সন্নিবেশ, সমযোজী। তাহলে এখানে আনসার হবে তিনটাই, এই যে তিনটাই, আয়নিক, সমযোজী, সন্নিবেশ, তিনটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? মানে আনসার হচ্ছে তিনটাই। হুম, ওকে। হ্যাঁ হ্যাঁ, ভাই একটু তাড়াতাড়ি পড়ান। আচ্ছা, তাড়াতাড়ি পড়াইতে, তাড়াতাড়ি পড়ানো যাবে, হ্যাঁ, আসলে তোমাদের সময় একটু চলো আমরা তাড়াতাড়ি আগে, তাড়াতাড়ি আগে আমি কিন্তু বুলেট স্পিডে আগাইতে পারি, ঠিক আছে, আমি কিন্তু অনেক দ্রুত আগাইতে পারি। এখন তাড়াতাড়ি আগাইতে পারলে কুলাইতে পারবো তো, যদি কুলাইতে পারো তাহলে আসে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আবার এখন বুলেট স্পিডে আগাবো, ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের আমি জানি সময় কম, তো একটু আস্তে আস্তে পড়াচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, তো অনেকে হয়তো বা একটু রিল্যাক্স আছো, তো আমি একটু রিল্যাক্সে পড়াচ্ছিলাম, কারণ এখন হচ্ছে আমি একটু দ্রুত যাবো, ঠিক আছে, বুলেট স্পিডে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে রেডি? ওকে, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বুঝতে না পারলে তাড়াতাড়ি পড়ালে কি হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এমন ভাবে পড়াবো তাড়াতাড়ি হবে, বুঝতেও পারবো। ওকে, আচ্ছা, দেখো, নিচের কোনটি জৈব অম্ল? জৈব অম্ল কোনটা দেখো তো। জৈব অম্ল হচ্ছে ওইটাই, যেই জৈব শব্দটা মানে বুঝবে যেটা আমরা খেতে পারি, যেটা আমাদের জন্য ভালো, বুঝছো? তার মানে এটা জৈব অ্যাসিড বুঝাইছে বেসিক্যালি। কি বুঝাইছে? অম্ল তো অ্যাসিড, রাইট? তো জৈব অ্যাসিড বুঝাইছে। তাহলে জৈব অ্যাসিড কোনটা, যেটা নর্মালি আমরা ইউজুয়ালি খেতে পারি, যেটা আমাদের শরীরের জন্য ভালো, তাহলে এখানে কোনটা হবে? এই যে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3 COOH, বা ইথানোইক অ্যাসিড, বা এটাকে আমরা বলি কি, ভিনেগার। কি বলি? ভিনেগার, ভিনেগার, তাই না? এই যে, ওকে। তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, এটা আমরা খেয়ে থাকি না ইউজুয়ালি, রান্নার কাজে ইউজ করা হয়, তারপর আচার সংরক্ষণে ইউজ করা হয়, খাদ্য সংরক্ষণের জন্য ইউজ করা হয়। তো এটাই হচ্ছে জৈব অ্যাসিড বুঝাইছে। নাইট্রিক অ্যাসিড, এটা কি আমরা খেতে পারি? জীবনও না। জৈব অ্যাসিড ছাড়া আমরা অন্য কিছু ইউজুয়ালি খাই না। নাইট্রিক অ্যাসিড তো অনেক শক্তিশালী অ্যাসিড, এটা খেলে তো আমরা ডেড। সালফিউরিক অ্যাসিডও ডেড, হাইড্রোক্লোরিক অ্যাসিডও ডেড, এগুলো সবগুলো শক্তিশালী অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো ইউজুয়ালি দুর্বল অ্যাসিড হয়, বুঝছো? জৈব অ্যাসিড গুলো ইউজুয়ালি কি হয়? দুর্বল অ্যাসিড। যেমন কি কি? এই যে ফর্মিক অ্যাসিড আছে, আবার ফর্মিক অ্যাসিড আবার খাওয়া যায় না, বাই দ্য ওয়ে, এগুলো ইউজুয়ালি খায় না ফর্মিক অ্যাসিড। তারপর আবার এই যে CH3 COOH আছে, এই যে এগুলো, এগুলো সবগুলোই কি? জৈব অ্যাসিড। ওকে, এরপরে নিচের কোনটি দুর্বল অ্যাসিড? আচ্ছা, তোমাকে স্পেসিফিকলি কয়েকটা বলে দেই যে কোনগুলো দুর্বল হয়, বুঝছো? এই যে HCOOH, মিথানোইক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। CH3 COOH, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, এই যে। তারপর H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো ইউজুয়ালি কি হয়ে থাকে? দুর্বল হয়ে থাকে, বুঝছো? এগুলো ইউজুয়ালি কি হয়? দুর্বল। আর এগুলো আমাদের শরীরকে ক্ষতি করে না বেশি একটা, ঠিক আছে। আর বাকিগুলো যেগুলো যেগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই যে H2SO4, H2SO4, তারপর HNO3, নাইট্রিক অ্যাসিড, HCl, এগুলো সবগুলোই কি? তীব্র অ্যাসিড। এগুলোকে আমরা তীব্র অ্যাসিড নামেই জানি, যে তীব্র অ্যাসিড, এগুলো হচ্ছে ফেমাস একটু, তীব্র অ্যাসিড, এগুলো কি? তীব্র অ্যাসিড। ওকে, তাহলে দুর্বল অ্যাসিড এখানে কোনটা আনসার হবে? এই যে এটা। বাকি তিনটাই কিন্তু শক্তিশালী অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাই। ভিনেগারে কোন অ্যাসিডটি থাকে? ভিনেগারে অলরেডি ভাইয়া বলে দিছি, ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এই যে CH3 COOH, ইথানোইক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায়? এই যে। এটার নাম কিন্তু দুইটা, বাই দ্য ওয়ে, ঠিক আছে, দুই ভাবে ডাকি। ইথানোইক অ্যাসিডও ডাকি, ইথানোইক অ্যাসিড, আবার এটাকে কি ডাকি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, মনে রেখো। ওকে, দুইটা নামই রাখি। হুম। আর ভিনেগার কাকে বলে? ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ইথানোইক অ্যাসিড। হুম, ওকে, ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার। এই যে এটার 6 থেকে 10%, ঠিক আছে, জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ কে আমরা কি বলি বলতো?
আমরা বলি হচ্ছে ভিনেগার। এটা বলি। পরের কোশ্চেনটাতে যে আমরা নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, শক্তিশালী অ্যাসিড এটা বুঝবা কিভাবে? ইউজুয়ালি এখানে যে অপশনগুলো দেয়া আছে এখান থেকে শক্তিশালী অ্যাসিড কিভাবে বের করব? যার জারণ মান বেশি। ঠিক আছে, অধিক শক্তিশালী এখানে বুঝবো কিভাবে? যে অ্যাসিডের যে অ্যাসিডের যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বেশি, জারণ মান বেশি, সেই অ্যাসিডটা তত বেশি তীব্র। তাহলে এখানে কি কি আছে আমরা একটু নেই, এখানে আমরা একটু এখানে দেখি। প্রথমে আছে HNO3। HNO3 এখানে নাইট্রোজেনের জারণ মান কত আমরা একটু বের করি চলো। নাইট্রোজেনের জারণ মানটা, অক্সিজেন তো -2, তিনটার জন্য কত হবে? -2 × 3 -6, হাইড্রোজেন +1, তাহলে নাইট্রোজেন অটোমেটিক কত হবে? +5। তাহলে নাইট্রোজেনের জারণ মান পাইলাম +5। এরপরে দেখি পরেরটা, H3PO4 ফসফরিক অ্যাসিড, এই যে H3PO4। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে -2 × 4 কত হবে? -8, আর ফসফরাস হচ্ছে কত? এটা বের করতেছি। তার আগে দেখো হাইড্রোজেন তো একটা +1, তিনটার জন্য কত হবে? +1 × 3 কত হলো? +3। তাহলে ফসফরাস অটোমেটিক কত হবে? +5। তাহলে দেখো এইখানে +5, এখানে +3, +8, +8 আর -8 0, তাহলে এখানে ফসফরাসের জারণ মান কত আসছে? +5। এরপরে আসি H2SO4 সালফিউরিক অ্যাসিড। জারণ মানগুলো আগে বের করতেছি, যার বেশি জারণ মান হবে সেটাই তত বেশি তীব্র হবে। ওকে, তাহলে H2SO4 এটা দেখি সালফারের জারণ মান কত আসে। সালফারের জারণ মানটা দেখি কত। অক্সিজেন -2, চারটার জন্য -2 × 4 -8, হাইড্রোজেন +1 একটার জন্য, দুইটার জন্য কত? +1 × 2 +2, তাহলে সালফার অটোমেটিকলি কত হবে? +6। এই যে দেখো 2 এর সাথে 6 যোগ করলে 8, 8 আর -8 0, তাহলে এটা হচ্ছে +6। এরপরে হচ্ছে HClO4, এটার নাম পারক্লোরিক অ্যাসিড, HClO4। তাহলে এইখানে ভাইয়া দেখো অক্সিজেন তো -2, চারটার জন্য কত? -2 × 4 -8, হাইড্রোজেন একটার জন্য +1, তাহলে ক্লোরিন কত হবে? +7। কিভাবে ক্লোরিন +7 হলো? দেখো আমি তো জানি টোটাল যৌগের জারণ মান 0, হাইড্রোজেন +1, চারটা অক্সিজেন মিলে -8, তাহলে ক্লোরিন অটোমেটিকলি কত হবে? +7। যে 7 আর 1 যোগ করলে 8, 8 আর -8 0, তাহলে ক্লোরিনের জারণ মান কত হলো? +7। তাহলে সব থেকে কেন্দ্রীয় পরমাণুতে জারণ মান কোনটা বেশি? ক্লোরিনের, +7। তাহলে এটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, এটাই হবে আমাদের কি আনসার। দেখি কে কে সঠিক আনসার দিছে। পারক্লোরিক অ্যাসিড এটার নাম, বাই দ্য ওয়ে। ভিনেগারে কত পার্সেন্ট পানি থেকে? 6 থেকে 10%, এই যে আমি লিখে দিছি তো। ভিনেগারে হচ্ছে 6 থেকে 10% কি থাকে? জলীয়। ভিনেগারে হচ্ছে 6 থেকে 10% জলীয় দ্রবণ। পানি কতটুকু থাকে? আচ্ছা, পানি থাকে হচ্ছে, বলে দিই, এটা আসতে পারে পরীক্ষার হলে। জলীয় দ্রবণটা হচ্ছে ভিনেগারে এতটুকু অ্যাসিড থাকে, বুঝছো? আচ্ছা আমি লিখে দিচ্ছি, পানি না, বেসিক্যালি 6 থেকে 10% এটা পানি না। ভিনেগারে হচ্ছে এই যে 6 থেকে 10% থাকে ইথানোয়িক অ্যাসিড, আর বাকি 90 থেকে 94% থাকে পানি। এই যে লিখে দিলাম, ভিনেগারে 6 থেকে 10% থাকে ইথানোয়িক অ্যাসিড, 90 থেকে 94% কি থাকে? পানি থাকে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে আচ্ছা সরি, এইখানে না, একটু, হ্যাঁ এই যে এটা, এখানে হচ্ছে চারটা যৌগের কেন্দ্রীয় পরমাণু বের করছে। এখানে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু এর জারণ মান +5, ফসফরাসের +5, সালফারের +6, ক্লোরিনের কত? +7। সব থেকে বেশি জারণ মান এটার বের হয়েছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এটা হচ্ছে আনসার। আর এটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। কোনটি দুর্বল অ্যাসিড? আচ্ছা দুর্বল অ্যাসিড কোনটা? ভাই অলরেডি বলছে, এই যে H2CO3। কার্বনিক অ্যাসিড কি একটা দুর্বল অ্যাসিড, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কার্বনিক অ্যাসিড। পরের কোশ্চেনটা, হাইড্রোজেনিক অ্যাসিড কোনটা? এটা সব সময় মুখস্থ রাখবা। হাইড্রোজেনিক অ্যাসিড হচ্ছে তোমার HN3। ঠিক আছে, NH3 কিন্তু অ্যামোনিয়া, এটা একটা ক্ষার। হাইড্রোজেনিক অ্যাসিড হচ্ছে উল্টাটা, অ্যামোনিয়ার উল্টা ভার্সনটা হচ্ছে হাইড্রোজেনিক অ্যাসিড, যেখানে হচ্ছে হাইড্রোজেন সামনে থাকবে এবং তার পাশে কি থাকবে? তিনটা নাইট্রোজেন, HN3।
ঠিক আছে, হাইড্রোজেনিক অ্যাসিড, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন আসছিল, এটা মনে রাখতেই হবে, খুবই ইউনিক একটা জিনিস। ক্ষার, ক্ষার আমরা চিনবো কিভাবে? ইউজুয়ালি ক্ষারে হচ্ছে ওএইচ থাকে, বুঝছো, ওএইচ। তাহলে এখানে ওএইচ কোথায় আছে? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার। ওএইচ থাকলে আমরা বুঝতে পারবো যে সেটা ইউজুয়ালি কি হয়ে থাকে? ক্ষার হয়ে থাকে। মানুষের রক্তের পিএইচ কত? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এটা, মানুষের রক্তের পিএইচটা কত হয়ে থাকে? দেখো, মানুষের রক্তের পিএইচ, তারপর আবার মানুষের ত্বকের যে মানটা, এই জিনিসপাতিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানুষের রক্তের পিএইচ হচ্ছে তোমার এটা কত? এটার আনসার হবে 7.4। নর্মালি 7.43 থেকে হয়ে থাকে। নর্মালি এতটুকু হচ্ছে তোমার ইয়া হয়, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে মানুষের ত্বকের পিএইচটা মনে রাখো 4.8 থেকে 5.5। ত্বক, ত্বকের পিএইচ, ত্বকের পিএইচ এটা কত? এটা হচ্ছে 4.8 থেকে 5.5। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে মানুষের রক্তের পিএইচ কত বলো? 7.4। ভেরি গুড, ভেরি গুড, 7.4, ভেরি গুড, সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা যাই আমরা। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহৃত হয়? অম্লধর্মী মাটির পিএইচ মানে কি বলতো? মাটিটা এখন অম্লধর্মী, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ক্ষার ইউজ করতে হবে। মাটিটা এখন অম্লধর্মী, এটাকে প্রশমন করতে কি লাগবে? ক্ষার লাগবে। মানে অ্যাসিডিকটাকে কমাইতে আমাকে কি দরকার? এখানে ক্ষার। ক্ষার প্রশমন করতে লাগবে কি? ক্ষার। এখন ক্ষার হিসেবে আমরা কি ইউজ করতে পারি? চুন ইউজ করতে পারি, এই যে ক্যালসিয়াম অক্সাইড। আমি যদি এই চুনটা ব্যবহার করি, তাহলে এই মাটি কি আর অ্যাসিডিক থাকবে না? এটা এখন অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দিবে, মাটিটা নিউট্রালাইজ হবে, ঠিক হবে। তাহলে এটা আনসার কি হবে? চুন। কি হবে? চুন। তাহলে অম্লধর্মী মাটির আমি যদি পিএইচ বাড়াতে চাই, তাহলে কোনটা ব্যবহার করতে হবে? চুন। পরে, বিশুদ্ধ পানিতে OH এবং H+ এর ঘনমাত্রার অনুপাত কত? বিশুদ্ধ পানি মানে H2O, তাই না? এই যে এটা, তাহলে H2O তে OH- এবং H+ এর মোলার ঘনমাত্রা কত? দেখো, মনে রেখো যে OH- এর ঘনমাত্রা মান কত বলো? 10⁻⁻7। H+ এর ঘনমাত্রা মান কত? 10⁻⁻7। অর্থাৎ পানির জন্য, পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিতে ভাঙলে কি পাই বলো? পানিকে ভাঙলে আমরা পাই H+ এবং OH-। আর বিশুদ্ধ পানির পিএইচ কত? এটার পিএইচ হচ্ছে 7। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। তাহলে পানিকে ভাঙলে আমরা পাচ্ছি H+ এবং OH-। এই H+ এর মোলার ঘনমাত্রা 10⁻⁻7, এই OH- এর মোলার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻7। তাহলে এইটার অনুপাত বের করতে বলছে, অর্থাৎ এই যে ধরো H+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই OH- এর ঘনমাত্রা, এই যে, তাহলে এটা কত আসবে দেখো? উপরে 10⁻⁻7, নিচেও 10⁻⁻7, তাহলে কাটাকাটি করলে কত আসে? 1। তাহলে এর আনসার কোনটা হবে? 1। খুবই কমন একটা কোশ্চেন। কত হইলো? 1। ওকে, এটার আনসার কত হইলো? 1। অল রাইট, আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। লবণের সংকেত কি? লবণ ইউজুয়ালি চিনবা কিভাবে? নর্মালি লবণে ক্লোরাইড থাকে, সালফার থাকে, এইগুলা, কিন্তু এইখানে লবণ বেসিক্যালি বুঝাইছে খাবারের লবণ। কোন লবণ? খাবার, খাবার, খাবার লবণের কথা বুঝিয়েছে। তো এখানে আনসার হবে NaCl। দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা লবণ, জিঙ্ক সালফেট এটাও একটা লবণ, কিন্তু এখানে স্পেসিফিকলি বুঝাইছে খাবারের লবণ। তো খাবারের লবণের সংকেত কি? NaCl। তাহলে এখানে আনসার কি হবে? NaCl। ওকে, পরের কোশ্চেনটা। কোন প্রক্রিয়া স্টার্চ ও চিটাগুড় থেকে ইথানল বা অ্যালকোহল উৎপন্ন করে? এই ইথানলটা কি? একটা অ্যালকোহল। এই অ্যালকোহল উৎপন্ন করা বা অ্যালকোহল তোমার হচ্ছে আমি যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে একটা প্রসেস দিয়ে যেতে হয়, এটার নাম হচ্ছে গাজন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? গাজন। এই যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্টার্চ এবং চিটাগুড় থেকে কি করতে পারি? অ্যালকোহল বা ইথানলটা কি করি? উৎপাদন করি। তো এটা একটা ফেমাস একটা প্রক্রিয়া, যেটাকে আমরা বলি কি? গাজন। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা। পেপটাইজেশন পদ্ধতিতে নিচের কোনটি তৈরি করা যায়? এটা হচ্ছে কি বলতো? পেপটাইজেশনের মাধ্যমে নিচের কোনটি তৈরি করা যায়? দেখো, এটা এটা কিন্তু বায়োলজিতে মনে হয় তোমাদের আছে, তাই না? বলো, এটার আনসার কি হবে? এটার আনসারটা কি হবে? দেখো, পেপটাইজেশন এটা একটা পদ্ধতি, বুঝছো, বড় একটা পদ্ধতি। তো এটা দিয়ে আমরা হচ্ছে কি তৈরি করি বলতো? কোয়াগুলেশন, ইমালশন, কলয়েড নাকি সাসপেনশন? দেখি এটা কি কি বলতে পারে। এটা কিন্তু তোমাদের যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি এটা পড়াইছিলাম।
হুম। ওকে, আমার এখানে তো আনসার দেখা যাচ্ছে না, আমি দেখি কে কে আনসার দিচ্ছে। ওকে, আচ্ছা, অলরেডি অনেকগুলো আনসার পেয়ে গেছি। কোয়াগুলেশন বলতেছে অনেকে, আচ্ছা এটা কিন্তু আনসার হচ্ছে কলয়েড, বাই দ্য ওয়ে এর আনসার হচ্ছে কলয়েড। ঠিক আছে, কোয়াগুলেশন না, কিন্তু পেপটাইজেশন পদ্ধতিতে আমরা তৈরি করি কি কলয়েড। এটার ইয়াটা একটু ডিপ, কিন্তু হচ্ছে আমরা আপাতত ইয়াতে যাচ্ছি না, মানে ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে, জাস্ট বলে রাখলাম। এরপরে নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণে আমরা ইউজ করি কি বলতো, ভিনেগার। ঠিক আছে, আর আরেকটা ফেমাস একটা ইয়া আছে, ওইটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এই যে এটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। খাদ্য সংরক্ষণের জন্য আমরা কি কি ইউজ করি? নানা ধরনের প্রিজারভেটিভস আছে, প্রিজারভেটিভস এর মাধ্যমে কি করি আমরা খাদ্যটাকে সংরক্ষণ করি। তো খাদ্য সংরক্ষণের জন্য আমরা জানি প্রিজারভেটিভস ইউজ করা হয়। তো এর মধ্যে ফেমাস এবং ভালো একটা প্রিজারভেটিভ হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট। ওকে, আর প্রাকৃতিক তো আছে, আমরা ভিনেগার নাম শুনছি, সোডিয়াম ক্লোরাইড নাম শুনছি, এগুলো কিন্তু সব প্রাকৃতিক প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। আর সোডিয়াম বেনজয়েট কিন্তু একটা কৃত্রিম কি খাদ্য সংরক্ষক, এই এটা হচ্ছে কৃত্রিম, কিন্তু কৃত্রিম। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা, খাদ্য পচন রোধ করে কোনটা, মানে খাদ্য যাতে পচে না যায় এর কারণে কি করে বলতো, মানে অসাধু ব্যবসায়ীরা ফরমালিন ইউজ করে খাদ্য যাতে পচে না যায়, খাদ্যটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য কি করে, ফরমালিন ইউজ করে, যেটা আসলে ইলিগাল, যেটা আসলে কি ভাই বলতো, ইলিগাল। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু আমরা করতে পারি না। ওকে, মানে অনেক অসাধু ব্যবসায়ীরা দেখো না, তুমি হচ্ছে ইয়া করে তোমার হচ্ছে আহ আচ্ছা, জৈব যৌগ নিয়ে টেনশন হচ্ছে, প্যারা নেই, জৈব যৌগ থেকে বেসিক কোশ্চেন আসবে, খুব একটা কঠিন কোশ্চেন আসবে না, যেগুলো পড়ছো ওগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। খাদ্য পচন রোধ করে কি ফরমালিন। নিচের কৃত্রিম সংরক্ষক গুলোর মধ্যে কোনটি সব থেকে নিরাপদ? ওই যে যেটা বললাম, সব থেকে ভালো হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট। কৃত্রিম খাদ্য সংরক্ষক যেগুলো আছে এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট, সব থেকে ভালো, সব থেকে ভালো কোনটা, সোডিয়াম বেনজয়েট, মাথায় রেখো। মানে অনেকগুলোতে সাইড ইফেক্ট দেখা যায়, মানে আমি যদি খাদ্য সংরক্ষণ করতে যাই, খাদ্য সংরক্ষণ করতে যাই, নানান কেমিক্যাল আমাকে ইউজ করতে হয়, কিন্তু এর মধ্যে ভালো কেমিক্যালটা হচ্ছে মানে তুলনামূলক সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, কোনটি রূপান্তরিতশীল? এটা হচ্ছে কি কয়লা। এটা হচ্ছে ক্লাস তোমরা 9-এ হয়তো বা পড়ছো, তোমার একটা অধ্যায় ছিল খনিজ সম্পদ, ধাতু, অধাতু। ওখানে হচ্ছে তোমার রূপান্তরিত শিলার একটা টপিক ছিল, ওইটা ওইখানে একটা এক্সাম্পল ছিল, সেটা কিন্তু কয়লা। কিভাবে তোমার হচ্ছে যে ম্যাগমা আছে না, ম্যাগমা, ম্যাগমা ওই যে যখন অগ্নিয়গিরি উৎপন্ন হয় ওখান থেকে কিন্তু তরল আকারে ম্যাগমা পড়ে, ওই ম্যাগমাটা যখন ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে তোমার হচ্ছে একটা শক্ত শিলাতে পরিণত হয়, ওইটা যখন আরো তাপ চাপ পায় পরবর্তীতে ওটা কয়লাতে রূপান্তর হয়, মানে ওটা কালো হয়ে যায়, কালো হতে হতে কয়লাতে কনভার্ট হয়। বুঝছো? তাহলে এটা হচ্ছে রূপান্তরিত শিলা, মানে এক শিলা থেকে আরেক শিলাতে কনভার্ট হয়। বুঝছো? আচ্ছা, ওই যে ওই শিলাটা হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে আমরা রূপান্তরিত শিলাটা পেয়ে থাকি। আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে আমরা কি পাই, রূপান্তরিত শিলাটা পেয়ে থাকি। আগ্নেয় শিলা থেকে আমরা কি পাই, রূপান্তরিত শিলাটা পেয়ে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে কয়লা। ম্যাগনেটাইটের সংকেত কি? কিছু আকরিক আছে, যে আকরিকের সংকেতগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe2O3। ঠিক আছে, ম্যাগনেটাইটের সংকেত কি, Fe2O3। আর আচ্ছা, সরি সরি, ম্যাগনেটাইটের সংকেত, ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে Fe3O4। এই যে লিমোনাইটের সংকেত হচ্ছে এই যে লিমোনাইট, 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 লিমোনাইটের সংকেত হচ্ছে এই যে এটা Fe2O3.2H2O, মনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে কি লিমোনাইটের সংকেত। ওকে, আচ্ছা, তাহলে কিছু আকরিক আছে, ক্লাস 9-10-এ পড়ছিলা। দেখো 9-10-এর অনেক কিছু থেকে কিন্তু কোশ্চেন আসে, দেখলা খনিজ সম্পদ, ধাতু, অধাতু, ওই অধ্যায় থেকে তোমার হচ্ছে শিলার কনসেপ্ট, এই কোশ্চেনটা আসছিল এই যে এখানে। আবার হচ্ছে তোমার তোমার হচ্ছে এই যে
এটাও আসছে, এই যে এই ইয়াটাও আসছে, তাহলে এটা আনসার কি হবে Fe3O4 ম্যাগনেটাইট। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। তুতের সংকেত কি? তুতের ইংলিশ কি? তুতের ইংলিশ হচ্ছে ব্লু ভিট্রিয়ল, তাই না? ব্লু ভিট্রিয়ল, এই যে এই যে। তাহলে ব্লু ভিট্রিয়ল হচ্ছে তুতের সংকেত। তাহলে এটার তুতের ইংলিশ নাম আর কি, তাহলে এটার সংকেত কি? কপার সালফেট ডট 5 অণু পানি, এই যে ক্যালাস পানি, এটা হচ্ছে তুতের সংকেত। তাহলে আনসার কোনটা? কপার সালফেট ডট 5H2। দেখি কি কি আনসার দিচ্ছে। হুম, ভেরি গুড। ওকে, Fe2O3 না কিন্তু, বাই দ্য ওয়ে এটা Fe3O4 হবে। দেখে নিও আগেরটা। আর হ্যাঁ, পরের কোশ্চেনটা যাই আমরা। গ্লুবার লবণের সংকেত কি? আচ্ছা, গ্লুবার লবণের সংকেতটা মাথায় রেখো, এটা হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4, আর সাথে থাকবে কি 10 অণু ক্যালাস পানি, এই যে এটা হচ্ছে কি গ্লুবার লবণের সংকেত। মানে কিছু সাধারণ সংকেত আমাদের মনে রাখতে হয়, এর মধ্যে গ্লুবার লবণ হচ্ছে একটা সংকেত। আর আরেকটা জিনিস জানায় নেওয়া ভালো, বেকিং পাউডার সংকেতটাও কিন্তু আসতে পারে। বেকিং পাউডার, বেকিং পাউডার, বেকিং পাউডার সংকেত কি বলতো? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। পরে কোশ্চেনটাতে যাই। তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, এটা সূত্রটা কে আবিষ্কার করে? বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে কিন্তু দুইটা সূত্র আবিষ্কার করছিল, তাই না? তোমার হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো এইটা তড়িৎ বিশ্লেষণ আসলে মাথা রাখবে এটার সাথে কানেক্টেড কে? ফ্যারাডে। আচ্ছা, পরের কোশ্চেনটা, সিমেন্টে জিপসাম আমরা কেন যোগ করি বলতো? যাতে যাতে সিমেন্টে জিপসাম কিন্তু খুব একটা স্ট্রং জিনিস, এটাকে আমরা বলি তোমার প্লাস্টার অফ প্যারিস, খুবই শক্ত একটা জিনিস। তো এই যে সিমেন্টে যখন এই জিপসামটা আমরা অ্যাড করি, তো এটা অ্যাড করলে কি হয়? দ্রুত যাতে জমাটটা না বাঁধে, এটাকে রোধ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? দ্রুত জমাট, মানে সিমেন্ট যাতে দ্রুত জমাট বাঁধা না যায়, এর কারণে এই বাধাটা রোধ করার জন্য আমরা কি করি বলতো? প্লাস্টারটা ইউজ করি, এই যে। ঠিক আছে, তাহলে সিমেন্টে জিপসাম কেন যোগ করব? যাতে দ্রুত জমাট আমরা না বাঁধতে পারি, এটাকে রোধ করার জন্য আমরা কি করি? জিপসামটা ইউজ করি। আর জিপসামের সংকেতটা মাথায় রেখো, ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি, এই যে এটা হচ্ছে কি জিপসামের সংকেত, ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি। ঠিক আছে, এটার সংকেত কিন্তু প্রায় পরীক্ষার হলে আসে, এটা আমরা একটু মাথায় রাখবো যে ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি জিপসামের সংকেত। জিপসামের এই যে বলতে না বলতে এটা চলে আসছে, ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি, এই যে জিপসামের সংকেত, ক্যালসিয়াম সালফেট ডট 2 অণু পানি। প্লাস্টার অফ প্যারিস কোনটা? প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা মাথায় রেখো, ক্যালসিয়াম সালফেট ব্র্যাকেট 2 ডট 2 অণু পানি। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ? কোন শিল্পে বলতো? যে অ্যানিলিং শব্দটা তুমি কোথায় পাইছো? অ্যানিলিং, অ্যানিলিংটা হচ্ছে বেসিক্যালি তোমাদের কাঁচ শিল্পে ব্যবহার করা হয়, বুঝছো? কাঁচ, অ্যানিলিংটা কোথায় ইউজ করা হয়? কাঁচের যে শিল্পটা আছে না, ওখানে হচ্ছে বেসিক্যালি আমরা অ্যানিলিংটা দেখতে পাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। তোমার কিন্তু এখানে এমসিকিউ গুলো কভার হয়ে যাচ্ছে, বুঝছো? আমি যে এমসিকিউ গুলো এখানে বাছাই করছি তোমাদের বিগত বছরগুলোতে, খুবই বেসিক বেসিক কিছু কোশ্চেন আসছে, ওইগুলো আমি দেখাচ্ছি, এগুলো তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, রিভিশন দেওয়াচ্ছি, যাতে একটা ক্লাসের মাধ্যমে তোমার কমপ্লিট একটা কি হয়, রিভিশন হয়ে যায়। তাই কোন শিল্পে অ্যানিলিংটা গুরুত্বপূর্ণ ধাপ মনে থাকবে না? কাঁচ শিল্প। ওকে, কাঁচ শিল্পে, এই যে। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। নিচের পদ্ধতি সমূহের মধ্যে সার্জিক্যাল ইনপেন্ট জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি কোনটা? এটাও একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটাও মুখস্থ রেখো, এটা হচ্ছে অটোক্ল্যাভ। নাম কি? অটোক্ল্যাভ। অনেকে নাম শুনছো কিনা আমি জানি না, বাট যদি না শুনো তাও জেনে নাও, লাস্ট মুহূর্তে নতুন করে পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে নাও যে আমি যদি যে সার্জিক্যাল যে ইকুইপমেন্ট গুলা বা ইনপেন্ট গুলো আছে না, এগুলোকে আমি পরিষ্কার করতে যাচ্ছি, জীবাণুমুক্ত করতে যাচ্ছি, সব থেকে উত্তম পদ্ধতির নাম কি? অটোক্ল্যাভ। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ড্রাই সেলে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? অ্যানোড মানে কি? যেখানে জারণ হয়। অ্যানোড মানে কি? যেখানে জারণ ঘটে, জারণ। তো জারণ ঘটে কোথায় বলতো?
জিঙ্কের ড্রাই সেল বা শুষ্ক কোষে জিঙ্কের হচ্ছে জারণ ঘটে। এই তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে জিঙ্ক। পরের কোশ্চেনটাতে যে ড্রাই সেলে কোন ধাতুর দণ্ড বিদ্যমান? ঠিক আছে, ড্রাই সেলে একটা দণ্ড ঢুকায় যেটাকে আমরা বলি কার্বন দণ্ড। কার্বন দণ্ড, যেটা আসলে যেটাকে আমরা কি বলি বলতো? গ্রাফাইট। গ্রাফাইট দণ্ডটা কি করা হয়? প্রবেশ করা হয়। এই যে, তাহলে এখানে আনসার কি হবে? গ্রাফাইট। একটু থিওরিটিক্যাল, কয়লার মূল উপাদান কি? কয়লাতে আসলে কি থাকে মেইনলি বলো তো? কয়লাতে মেইনলি থাকে হচ্ছে, বলো কি? কার্বন। এই যে, কয়লাতে মেইনলি কি থাকে? কার্বন থাকে। কয়লাকে পুড়াইলে আমরা কি পাই? তোমার হচ্ছে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস পাই। ঠিক আছে, কয়লা যেটা বাসা বাড়িতে আমরা কি করি? ইউজ করি। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে, দেখো, CaOCl। এই যে CaOCl, এটার নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপো কি ক্লোরেট। ক্যালসিয়াম ক্লোরো ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। এই যে, একটু বড় নাম, বাট আমাদের মনে রাখতে হবে এটা। সংকেতটা থেকে আমরা নামটা মনে রাখতে পারি, তাই না? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। কোথায় আছে এটা? এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, এটা হচ্ছে COCl এর কি সংকেত। নিচের কোন অ্যাসিডের মিশ্রণটি রাজ অম্ল? ঠিক আছে, রাজ অম্ল। তো রাজ অম্ল কোনটা? এটা মনে রাখো, তুমি সবসময় মাথায় রাখতে হবে। নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আছে কোথাও? হ্যাঁ, এই যে, এখানেও নাইট্রিক অ্যাসিড আছে, এখানেও নাইট্রিক অ্যাসিড আছে, এখানেও নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিড আছে, যে অ্যাসিডটা মিশ্রণের ফলে কি তৈরি হয়? রাজ অম্ল। বলো তো এটা কোনটা? কমেন্টে জানাই দাও। রাজ অম্ল কোনটা? এখানে রাজ অম্ল কোনটা হবে? কমেন্টে জানাই দাও। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি কে কে বলতে পারে। কলাতে কার্বন থাকে, কলাতে বেনজোইক অ্যাসিড থাকে রে। এখানে লিখে দিচ্ছি আমি, পাইতে হবে। কলাতে কি থাকে? বেনজোইক অ্যাসিড। জানি মজা করে লিখছো, তাও জানাই দিলাম আর কি, বাই দ্য ওয়ে। তাও জানাই দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে হচ্ছে কোন অ্যাসিডের মিশ্রণটি রাজ অম্ল? যেটা বললাম, নাইট্রিক অ্যাসিড থাকবে, কিন্তু এখানে কথা হচ্ছে এখানেও নাইট্রিক অ্যাসিড আছে, এখানেও নাইট্রিক অ্যাসিড আছে, এখানেও নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে কোনটা আনসার হবে? নাইট্রিক অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিড থাকে, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কয় মোল থাকে? 3 মোল। তাহলে এই যে এটা হবে আনসার। তাহলে মনে রাখো, রাজ অম্ল হচ্ছে 3 মোল HCl প্লাস 1 মোল HNO2 HNO3 নাইট্রিক অ্যাসিড। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। pH 2 এর দ্রবণের তুলনায় pH 5 এর দ্রবণ কত গুণ কম আম্লিক? ঠিক আছে, pH 2। আচ্ছা, এটা তোমাদের হয়তো একটা শর্ট ভিডিও দিছিলাম এটা নিয়ে, কে কে দেখছো জানি না, বাট এখন আশা করি এটা পারবা। দেখো, pH = 2। এই যে, এখান থেকে আমরা pH জানি কি? -log H+ না? pH -log H+, এগুলোটা হচ্ছে 2। এখন আমি যদি লগটাকে ওই সাইডে পাঠাই, মনে রাখো লগটা ওই সাইডে গেলে 10 হয়ে যায়। লগটা ওই সাইডে গেলে 10 হয়, আর এখানে মাইনাস আছে, পাওয়ার মাইনাস হবে, আর এই 2টা পাওয়ার হয়ে যায়। এই, তাহলে H+ এর ঘনমাত্রা পাইলাম কি? 10^2। তাহলে pH = 2 হইলে যদি ঘনমাত্রার মান পাই 10^2, pH = 5 হইলে কত হবে? এখানে H+ হবে হচ্ছে 10^5। তাহলে এখন আমাকে অনুপাতটা বের করতে হবে, তাই না? অনুপাতটা বের করতে হবে। তাইলে আমরা 10^2 এবং 10^5, যে কত গুণ কম মানে কি? মানে একটা আরেকটার অনুপাত কত, মানে একটা আরেকটার থেকে কত গুণ বড় বা কত গুণ ছোট, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? একটা আরেকটার দ্বারা ভাগ করব ঘনমাত্রা। এই যে একটার ঘনমাত্রা পাইছি 10^2, আরেকটার ঘনমাত্রা পাইছি 10^5। তাহলে এই যে একটা আরেকটার অনুপাতটা কত আসবে? এটা দেখো কত আসবে? 10^2, আর 10^5টা উপরে গেলে 10^5 হয়ে যাবে। 10^5টা যদি উপরে যায় তাহলে 10^5 হবে। তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 10³ মানে 1000। এই যে
তাহলে এখানে আনসার কত আসবে? 1000। বুঝা গেছে? কত আসলো? 1000 আনসার। কোন সাবজেক্ট থেকে কত, এটা আসলে তোমার হচ্ছে একটু প্রেডিক্ট করে নিতে হবে। যেমন আমি ধরে নিয়েছি যে কেমিস্ট্রি থেকে ধরো 13, ফিজিক্স থেকে 12, বায়োলজি থেকে তোমার হচ্ছে কত, 15। এভাবে হয়তো বা সিকোয়েন্সটা মেনটেন করবে। কেমিস্ট্রি থেকে 13, ফিজিক্স থেকে 12, কত হলো 25, আর বাকি 15 সম্ভবত বায়োলজি। অথবা এমনও হইতে পারে 20 ধরো দিল বায়োলজি, 10 দিল কেমিস্ট্রি, ফিজিক্স দিল 10, এভাবেও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। কোরাঙ্গামের সংকেত কি? এটা মাথায় রাখো, এটা হচ্ছে মুখস্থ জিনিস। কোরান্ডামের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে সংকেত। ওকে, পরেরটাতে যাই। কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে? আচ্ছা, গতিশক্তির সূত্র কি? ই কে ইকুয়াল টু 3/2 nRT। এখন কোন তাপমাত্রায় এই ইকেটা জিরো হবে? যদি তাপমাত্রা জিরো হয়, মানে টি যদি জিরো হয়, তাহলে তো ইকে জিরো হবে। এখন টি কখন জিরো হয় বলতো? টি তখনই জিরো হবে যখন পরম শূন্য তাপমাত্রায় যাবে। পরম শূন্য, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা যেটা কি বলতো? যেটা হচ্ছে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। যখন টি এর মানটা -273 ডিগ্রি সেলসিয়াস হবে অথবা 0 কেলভিন হবে, তখনই ইকের তখনই টিটা কি হবে? জিরো হবে। টি যদি জিরো হয় তাহলে ইকে তো জিরো হবে। ঠিক আছে, যে টি এর মানটা যদি 0 কেলভিন হয়, পুরো মানটাই জিরো হবে না? তাহলে এর জন্য আমাকে দেখতে হবে এইটা, এই যে। তাহলে কোথায় আছে দেখো, এটা 0 কেলভিন আছে, এখানে নাই, কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস আছে না, এই যে। তার মানে 0 কেলভিনে গতিশক্তি কি হবে? জিরো। এটা মাথায় রাখতে হবে, 0 কেলভিনে গতিশক্তি কি হবে? Zero। পরের কোশ্চেনটা, কোনটি পরম শূন্য তাপমাত্রা? এই যে বলে দিলাম আমরা, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন কি পরম শূন্য তাপমাত্রা। পরের কোশ্চেনটা, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে? দেখো, এই যে জৈব যৌগ থেকে কোশ্চেন, জৈব যৌগ থেকে একটু কম কোশ্চেন আসে তোমাদের। দেখলাম আমি নার্সিং অ্যাডমিশনের কোশ্চেন অ্যানালাইসিস করতে, যে আলোক সমানতা প্রদর্শন করবে কখন? যে যৌগে কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকলে, মানে কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন, তখন বুঝবে সেটা কি আলোক সমানতা দিবে। কারণ কাইরাল কার্বন কি? যখন কার্বনের কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকবে, A B C D। কার্বনের চারটা হাতে যদি চারটা ভিন্ন জিনিস থাকে, তখন সেটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন। কাইরাল কার্বন। তাহলে এখানে দেখি কোন একটা কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস আছে কিনা। এই যে দেখো, এটা আমাদের আনসার, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে। দেখো, এই যে এই কার্বনটাকে নাও, এই কার্বনটাকে বিবেচনা করো, এই কার্বনটাকে বিবেচনা করো। দেখো, এই যে কার্বন, এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন, আরেকটা হাতে এই কার্বনের আরেকটা হাতে OH, এই কার্বনের আরেক হাতে COOH, এই যে এই কার্বনের আরেকটা হাতে CH3, এই যে। তাহলে দেখো, একটা কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন জিনিস, এক হাতে OH, এক হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, আর এক হাতে মিথেন। তাহলে এটাকে কি বলবো? কাইরাল কার্বন। এই যে এটাকে কি রাখবো? কাইরাল কার্বন। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? তাহলে যে কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস, সেটাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। আর এরকম ব্র্যাকেট যদি দেখো, তাহলে বুঝবে সেটা তার হাতের সাথে যুক্ত, মানে এই যে কার্বনের হাতের সাথে যুক্ত, এই যে। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। নিচের কোনটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে? মানে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার কথা বলছে। জ্যামিতিক জ্যামিতিক সমানতার কথা বলছে। তাহলে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এটা বুঝবো কিভাবে? দেখো, খুব সিম্পল। তুমি প্রথমে অপশন দিকে তাকাবা, তাকায় দেখবা কোথায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এরপরে দেখবা একটা কার্বন আরেকটা কার্বন, এই দুইটা কার্বনের দুইটা হাতে ভিন্ন জিনিস আছে কিনা, মানে এখানেও ভিন্ন, ধরো এখানে A এখানে B, এখানেও ভিন্ন, ধরো এখানে A এখানে B। মানে কার্বনের হাতগুলোতে যেটা ভিন্ন জিনিস থাকে, অথবা এরকম হইতে পারে, এই যে এখানে ধরো A, এখানে ধরো C, এখানে ধরো B, এখানে ধরো D, মানে ভিন্ন জিনিস থাকলেই সেটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে? যেমন দেখো, এখানে এই অপশনটার দিকে তাকাও, এই যে এটা, এখানে এই যে একটা কার্বন, এখানে একটা কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। এই কার্বনের হাতে H,
আরেক হাতে কি সিএল, এই যে। তাহলে দেখো এই কার্বনের দুইটা হাতে দুইটা ভিন্ন জিনিস, এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন। এই কার্বনের দিকে হাইড্রোজেন ক্লোরিন, দেখো এই হাতে হাইড্রোজেন এই হাতে ক্লোরিন। তাহলে এই কার্বনে এই হাতে হাইড্রোজেন এই হাতে ক্লোরিন, ভিন্ন জিনিস। এই কার্বনেরও এই হাতে হাইড্রোজেন এই হাতে ক্লোরিন, ভিন্ন জিনিস। তাহলে দুইটা কার্বনের হাতেই দুইটা ভিন্ন জিনিস না, এখানেও দুইটা ভিন্ন, এখানে এই কার্বনের হাতেও দুইটা ভিন্ন। তখন সেটা কি করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কি করবে? জ্যামিতিক সমানতা কি করবে? প্রদর্শন করবে। জ্যামিতিক সমানতা কি করবে? প্রদর্শন করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড হতে হবে। ইন্ডিভিজুয়াল কার্বন মানে আলাদা আলাদা কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। এই কার্বনের হাতেও দুইটা ভিন্ন জিনিস, এই কার্বনের হাতেও দুইটা ভিন্ন জিনিস। তখন সেটাকে কি বলবো? জ্যামিতিক সমানতা। সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা? আচ্ছা, সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক এখানে কোনটা আনসার হবে বলো তো? এই যে এটা বলে, তাই না? আমি একটা ছন্দ পড়েছিলাম, কাশি এবং হাঁচিতে, ওই যে ওই ছন্দটা দিয়ে কা ছিল, কাটা কি বুঝেছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড। তো মনে রাখো, সব থেকে সক্রিয়তার একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে সিটা বলে, এটা হচ্ছে আমাদের আনসার। সব থেকে সক্রিয়। ডিনামাইট যেটা দিয়ে আসলে বোম তৈরি করে, বাই দ্য ওয়ে, যেটা দিয়ে কি করে? বোমা তৈরি করে, বোমা। তাহলে বলো তো, বোমা তৈরি করতে কোন যৌগটা ব্যবহৃত হয়? বোমা তৈরি করতে কোন যৌগটা ব্যবহৃত হয় বলো তো? এখানে কোনটা আনসার হবে? বোমা তৈরিতে কোন যৌগটা তৈরি করতে হয় বলো? এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, বুঝছো? নাইট্রোগ্লিসারিন। তো নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। কি এটা? একটা বিস্ফোরক। এটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক, যেটাতে বোমা তৈরি করে, বিস্ফোরক পদার্থ। বুঝছো? এটাকে বেসিক্যালি কি ইউজ করা হয়? এটা দিয়ে আমরা বোম তৈরি করি। ওকে, বোমা তৈরি করে থাকি। ওকে, নাইট্রোগ্লিসারিন। পরের কোশ্চেনটা, প্যারাফিন কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। আর প্যারাফিন হচ্ছে নর্মালি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে থাকে। কার্বন কার্বন কি? সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, একক বন্ধন। যারা ইউজুয়ালি কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। যারা ইউজুয়ালি কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। বুঝছো? তাহলে প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন, যেখানে কার্বন কার্বন থাকে কি? সিঙ্গেল বন্ড। যারা ইউজুয়ালি কি করে না? কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ অ্যালকেন। সহজ কথা কি? অ্যালকেন, অ্যালকেন। তাহলে এখানে অ্যালকেন কোথায় আছে দেখো? অ্যালকেন কোথায়? আচ্ছা, অ্যালকেন তো সরাসরি বলে দেয় নাই, কিন্তু অ্যালকেনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? সে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত। পারফেক্ট, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে এইটা হবে আমাদের। ঠিক আছে, প্যারাফিন হচ্ছে আসক্তিহীন, অর্থাৎ যাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন, যাদেরকে আমরা অ্যালকেন বলি, এবং তারা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, অল রাইট। আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন, ভেরি গুড। পরের কোশ্চেনটাতে যাই, ইথানলের আইসোমার। ইথানল, ইথানলের আইসোমারটা কি? ইথানলের আইসোমারটা হচ্ছে ডাই মিথাইল ইথার। আইসোমার মানে কি? সমানুর কথা বোঝাইছে, বুঝছো? সমানু, সমানু, এটা মনে রেখো। এটা হচ্ছে ডাই মিথাইল ইথার। এই যে ইথানলটা কি? এই যে এটা CH3 CH2 OH। এখান থেকে আমরা কি পাই? ইথার। এই যে CH3 O CH3, এই এটা হচ্ছে ইথার। আর এটা কি? কোন ইথার? এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, বাই দ্য ওয়ে। আর এটা হচ্ছে কি? একটা অ্যালকোহল, অ্যালকোহল। ওকে, তাহলে ডাইমিথাইল ইথারটা কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের answer। পরের কোশ্চেনটাতে যাই, ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে শতভাগ ফরমালিন বলে? ফর্মালডিহাইডের বেসিক্যালি 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলি। 40%। কত পার্সেন্ট? 40। কিন্তু এখানে কি 40 আছে পুরোপুরি? নাই, এখানে আছে 37 থেকে 40। তাহলে এটাকে আমরা আনসার হিসেবে বিবেচনা করব। তাহলে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলি আমরা? ফরমালিন। ঠিক আছে, ফরমালিন। ফর্মালডিহাইডের সংকেত কি? HCHO। এটার আরেকটা নাম আছে, কিন্তু এটার নাম কিন্তু মিথানেল, মিথানেল। এটার নাম কি? মিথানেল। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই।
মিথানেল। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক কোনটা? গ্রিগনার্ড বিকারক হচ্ছে যেখানে অ্যালকাইল থাকবে, এর সাথে থাকবে ম্যাগনেসিয়াম, আর থাকবে কি হ্যালোজেন, আর এমজি। আর হিসেবে থাকতে পারে মিথাইল, এমজি, সাথে থাকতে পারে ক্লোরিন। এই যে এগুলো হচ্ছে সবগুলোই কি তোমার হচ্ছে কি বলতো, সবগুলো মিলে তৈরি করে গ্রিগনার্ড বিকারক, যেটা আসলে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবং আরটা হচ্ছে অ্যালকাইল। আরটা কি? অ্যালকাইল। এই আরটা কি বলতো? অ্যালকাইল। এই যে অ্যালকাইল। আর এক্সটা কি? এক্সটা হ্যালোজেন। হ্যালোজেন শুধু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বসতে পারে। হ্যালোজেন। এই যে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কোথায় হবে আনসার? এই যে আর এম জি এক্স। আর এম জি এক্স, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেনটাতে যাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.8 গ্রাম NaCl দ্রবীভূত আছে। মোলারিটি কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে মোলারিটি মানে হচ্ছে এস এর মান কত, এটা জানতে চাইছে। কি কি দেয়া আছে? 100 সেন্টিমিটার কিউব দ্রবণ মানে আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। তুমি একটা জিনিস মনে রাখো, 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার। তাহলে 100 সেন্টিমিটার কিউব কত হবে? 100 মিলিলিটার। আর 100 মিলিলিটারটাকে আমি লিটারে নিলে আসবে 0.1 লিটার। কত আসলো? 0.1 লিটার। এখন আমাকে এসটা বের করতে হবে, তাই তো? তাহলে ডাব্লিউ দেয়া আছে কত? 5.8 গ্রাম, 5.85 গ্রাম। তাহলে বের করতে হবে এস। আমরা জানি W/M ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে থাকে। এই সূত্র পড়ছি না আমরা? W/M ইকুয়াল টু এস ভি। আমাকে বের করতে হবে এস এর মানটা, তাই তো? এস। তাহলে এস ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এস ইকুয়াল টু হবে W/MV, রাইট? W/MV। এস বের করতে হবে। ভি এর মান 100 সেন্টিমিটার কিউব মানে 100 মিলিলিটার মানে 0.1 লিটার। ডাব্লিউ এর মান দেওয়া আছে 5.85 গ্রাম। আর আণবিক ভরটা কত? আণবিক ভর হচ্ছে 58.5। আমি বলতে পারো ভাই আণবিক ভরটা কিভাবে বের করলেন? এই যে NaCl, সোডিয়াম 23, ক্লোরিন 35.5, কত আসে? 58.5। তাহলে এই যে এম হচ্ছে 58.5। তাহলে ডাব্লিউ বসাও এখানে 5.85, এম বসাও 58.5, আর হচ্ছে ভি বসাও 0.1। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আনসার পেয়ে যাবো। তাহলে 5.851 আর 58.5 এর সাথে কাটাকাটি করলে 10 থাকে। 10-এর সাথে 0.1 গুণ করলে কত হয় বলো তো? 10-এর সাথে যদি 0.1 গুণ করি তাহলে আসবে 1। তাহলে এখানে আসবে 1/1 মানে 1 আর কি, 1 মোলার। এই যে, তাহলে এখানে আনসার আসবে 1। এগুলো কিন্তু মুখে মুখে মানে ক্যালকুলেটর ছাড়া করা লাগবে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া যে 5.85 এর সাথে 58.5 করলে 10 আসে, 10 এর সাথে 0.1 গুণ করলে 1 আসে। 1/1 মানে কি? 1। ওকে। একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ডেসিমোলার মানে 0.1 মোলার বোঝায়, বুঝছো? যদি বলে কোশ্চেনে সেমি মোলার, সেমি মোলার, সেমি মোলার মানে বুঝাবে 0.5 মোলার। যদি বুঝায় সেন্টিমোলার, সেন্টি বলে কোশ্চেন, সেন্টিমোলার, তাহলে এটা আসবে 0.01 মোলার। তাহলে এখানে আমাকে বলছিল কি? ডেসিমোলার। তাহলে আনসার কোনটা হবে? এইচ 0.1। পরের কোশ্চেনটা, দ্রবণে কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? মনে রাখবা মোলালিটি, মোলালিটি, এই যে লি লি, মোলালিটি যেটা হচ্ছে W/W। মোলালিটিটা কি? W/W। এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল না। মোলারিটি, নর্মালিটি, পিপিএম এগুলো তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি না, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? মানে বুঝাইছে যে নয় বলছে না, মানে বুঝাইছে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি, প্রাইমারি। এখন প্রাইমারি চিনি কিভাবে? প্রাইমারি চিনির একটা শর্টকাট হচ্ছে কার্বন থাকবে, যোগে কার্বন, কার্বন না মানে সি থাকবেই, সি থাকবেই। মনে রাখার টেকনিক কি? সি থাকবেই, এক্সেপ্ট, এক্সেপশনালটা কি? HCl, এক্সেপ্ট HCl। দেখো এখানে সি কোথাও আছে কিনা? এই যে এক জায়গায় আছে সি, তাহলে এটা আনসার হবে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় মানে বুঝেছে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন প্রাইমারিতে কি? যৌগটাতে সি থাকবেই।
ঠিক আছে, এক্সেপ্ট HCl, HCl এর সি আছে কিন্তু তাও কিন্তু সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আনসারটা কোনটা হবে? Na2CO3। পরে কোশ্চেনটাতে যাই। জারণ বৈশিষ্ট্য কোনটা? জারণ বৈশিষ্ট্য মানে কি? জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়ন। তাহলে এখানে ইলেকট্রন কোথায় ছাড়বে? এই যে, মৌল ইলেকট্রন কি করে? হারায়। এই যে, মৌল কি করে? ইলেকট্রন হারায় ফেলে, মানে ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? ইলেকট্রন হারায় যাচ্ছে। এটা জারকের বৈশিষ্ট্য কি? জারক, জারক মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এটা মনে রাখার টেকনিক কি? এই যে এভাবে, যা বি, যা দিয়ে জারণ, যার জারণ ঘটে তার নাম কিন্তু বি, মানে বিজারক। যার জারণ ঘটে তার নাম কিন্তু বিজারক। আর বিজা, বিজা, যার বিজারণ ঘটবে, এই যে বিজারণ, তার নাম কিন্তু জারক। ঠিক আছে, তাহলে তার হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে তার কি হচ্ছে? এখানে বিজারণ ঘটতেছে, বিজারণ। তাহলে জারকের বৈশিষ্ট্য কি? সে কি করে? বিজারণ ঘটায়। কি করে? বিজারণ ঘটায়। ইলেকট্রন গ্রহণ করে মানে কি? সে বিজারণ ঘটাচ্ছে। বা এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস হতে পারে, সে হচ্ছে মানে জারক কি করে? জারক হচ্ছে নিজে ইলেকট্রন গ্রহণ করে, মানে তাহলে নিজে কি করতেছে? বিজারিত হচ্ছে, এটা বলা যায়। এই যে, বিজারণ ঘটায় না, বেসিক্যালি নিজে বিজারিত হয়। বিজারণ ঘটানোর জন্য হেল্প করে কে? জারণ। ঠিক আছে, তাহলে এখানে আসলে এটা হবে না। জারকের বৈশিষ্ট্য বেসিক্যালি নিজে কি হয়? বিজারিত হয়। মানে নিজে বিজারিত হওয়া মানে কি? মানে নিজে ইলেকট্রন গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারটা ঘটাচ্ছে। নিজে আসলে বিজারিত হয়ে বিজারণটা ঘটায়। আসলে এটার আনসারটা হচ্ছে নিজে বিজারিত হয়। বিজারণ ঘটায় আসলে খুব একটা অ্যাকুরেট আনসার না। অ্যাকুরেট আনসারটা হচ্ছে নিজে বিজারিত হচ্ছে, ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আচ্ছা, শেষ। এই যাত্রাতে আমাদের হচ্ছে এমসিকিউ ডান। তাহলে এই হচ্ছে আমাদের আহ, সব এমসিকিউ ডান। আমরা মোটামুটি অনেকগুলো এমসিকিউ দেখলাম। তো আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এন দা এন, কারণ তোমরা জানো তোমাদের নার্সিং এ হচ্ছে কেমিস্ট্রি পার্ট থেকে খুবই কম কোশ্চেন আসে, মানে হচ্ছে ধরো 10টা, 8টা, 9টা। কারণ তোমাদের বেশি পার্টটা থাকে কোথায়? বেশি অংশটুকু থাকে হচ্ছে জিকে তে, ম্যাথে থাকে, এই তারপর ইংলিশে থাকে, বাংলাতে থাকে। এগুলো পার্টগুলোতে বেশি। কেমিস্ট্রিতে একটু পার্ট, অংশটা একটু কম, কিন্তু এখানে যেহেতু কম কিন্তু এমসিকিউ তো যতটুকু আসে অতটুকু তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। 10টা আসে 10টা ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস দা এন। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেক টাইপের এমসিকিউ দেখে ফেললাম। আমরা পুরো ম্যারাথন স্টাইলে লাস্ট হচ্ছে এমসিকিউটা ক্লাসটা শেষ করছি, কারণ তোমাদের হাতে সময় খুবই কম। এখন জাস্ট পড়তে বসে, রিভিশন দাও। ওকে, তাহলে হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অল দ্য বেস্ট। তোমরা হচ্ছে ভালো করে পরীক্ষা দিবা, অনেক অনেক ভালো করে পরীক্ষা দিবা। আর তোমাদের হচ্ছে মেগা এক্সাম তো 12 তারিখে, ওইটা অবশ্যই দিবা, নিজেও দিবা, নিজের সকল বন্ধুদেরকে ঘাট ধরে এনে তারপরে পরীক্ষা দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। সবাই অনেক অনেক বেশি ভালো থেকো। ফি আমানিল্লাহ। দেখা হবে আরেকটি কি প্রোগ্রামে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে। ঠিক আছে? ফি আমানিল্লাহ। ওকে। আর হচ্ছে আরেকটা কথা যেটা লাস্টে না বললেই নয়, এই টাইমটাতে সবাই অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, আমি জানি। এই টাইমে হচ্ছে সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেশন থাকে, বাট এই ফ্রাস্ট্রেশনটা আসলে কাটায় ওঠা উচিত। কারণ তুমি মনে করো না যে পরীক্ষাটাই সবকিছু না। আসলে এটা লাইফের একটা জাস্ট অংশ। তুমি অনেক বেশি সিরিয়াসনেস থাকার দরকার নাই, বাট তুমি এটা মনে রেখো যে এটা তোমার হচ্ছে লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি এমন মনে করো যে পরীক্ষা আহ, আমি যদি হেরে যাই, আল্লাহ না করুক, তাহলে সবকিছু শেষ, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, বাট তোমার চেষ্টা থাকতে হবে একদম সর্বোচ্চ। তুমি নিজের একদম সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষাটা দিবা, ভালো করে পড়ে দিবা, ভালো করে রিভিশন দিয়ে দিবা। পারফেক্ট রিভিশনে যাতে তোমার পরীক্ষাটা শেষ হয়। ওকে। আর যেটা বলতে চাচ্ছিলাম, যে তুমি হচ্ছে পরীক্ষাটা দিবা ঠান্ডা মাথায়। পরীক্ষার আগের রাতে বেশি টেনশন না নিয়ে ঘুমায় যাবে। টেনশন আসলে হবে, এটা সবার হয়, এটা স্বাভাবিক। কিন্তু তোমার টেনশনটা কাটায় উঠতে হবে কিভাবে? নিজেকে ব্যস্ত রেখে, বেশি বেশি পড়ে, বেশি বেশি রিভিশন দিয়ে। কি হবে না হবে এটা পরে দেখা যাবে।
আপাতত জাস্ট রিভিশন দাও। ওকে, তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে এবং দোয়া রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে হয়তোবা গ্র্যান্ড সেলিব্রেশনে ইনশাল্লাহ। এটা হচ্ছে নূর ভাইয়ের পক্ষ থেকে লাস্ট ক্লাস। তো নূর ভাই ইজ সাইনিং অফ। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। আর হচ্ছে তোমরা হচ্ছে সবাই একটা কাজ করতে পারো যে আমার ক্লাসটা কেমন লাগছে আজকে ক্লাসটা, এটা অবশ্যই আমাদের নার্সিং গ্রিমেন্টস গ্রুপে জানিয়ে দিও, একটা হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে। তো হচ্ছে সবাই টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো সাইনিং অফ, টাটা। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে, ইনশাল্লাহ তোমাদের ভালোটা শেষে যাবে। আল্লাহ হাফেজ, টাটা।